রেডিও মিলনের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিকের কাহিনী জগৎ শেঠের রত্নকুঠি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিকের কাহিনী জগৎ শেঠের রত্নকুঠি। এইবার বোধ হয় আমাদের গোয়েন্দাগিরির শখ শিখেই উঠল জয়ন্ত। কেন? আরে আমাদের বেশিরভাগ মামলাইতে আসতো সুন্দরবাবুর মারফতে। তা তিনি তো পুলিশের চাকরি থেকে অবসর নিলেন, এখন আমাদের শখ মিটবে কি করে? আচ্ছা, তোমার কি ধারণা মানিক, এত বছর গোয়েন্দাগিরি করে আমাদের কোনো পরিচিতিই তৈরি হয়নি? সুন্দরবাবু পুলিশের চাকরিতে না থাকলেও আমাদের কাজের অভাব হবে বলে মনে হয় না। ওই শোনো, সিঁড়িতে কার যেন পায়ের শব্দ শোনা যাচ্ছে, বোধ হয় সুন্দরবাবু। আরে সুন্দরবাবু, আপনার নাম করার সঙ্গে সঙ্গে হাজির হয়ে ইংরেজি প্রবাদটার সত্যতা প্রমাণিত করলেন তো। কি প্রবাদ? টক অফ দ্য ডেভিল অ্যান্ড হি উইল অ্যাপিয়ার, অর্থাৎ দৈত্য দানবের কথা তুললেই তারা উদয় হয়। শুনলে তো জয়ন্ত তোমার বন্ধুর কথা, আমি ডেভিল? আহা, খামোকা খেপে যাচ্ছেন কেন সুন্দরবাবু? ডেভিল বলতে কেবল ভূত, অসুর, শয়তান বোঝায় না। পাজি, নরপিশাচ, বিশ্বাসঘাতককেও ডেভিল বলে। ও তাই নাকি? তা তোমার মতে আমি কোনটি শুনি? না মানে এই নূতন কৌশলী বা ব্যারিস্টারকেও ডেভিল নামে ডাকা হয়। আবার একরকম খাবারের নামও কিন্তু ডেভিল। থাক, তোমাকে আর শেখাতে হবে না। ডেভিল আমি অনেক খেয়েছি। মাংসের পুর দেওয়া ডিমের চপের কথা সবাই জানে। সে ডেভিল নয়, সে ডেভিল নয়, এ হচ্ছে একরকম খাবার। বোধহয় আপনি কখনো খাননি। আমাদের মধু রাঁধতে জানে। দাঁড়ান, ও ওপরে এলে ওকে বলছি। বরাবরের মতো আজও নতুন খাবারের নামে সুন্দরবাবুর রাগ গোলে জল হয়ে গেল। মানিক কত সহজে সুন্দরবাবুকে চটাতে এবং পটাতে পারে তাই দেখে জয়ন্ত মৃদু মৃদু হাসতে লাগলো। এমন সময়ে মধু এসে ঘরে ঢুকে জয়ন্তকে বলল, একটি ছেলে আপনার সঙ্গে জরুরি দরকারে দেখা করতে এসেছে। ছেলে? কোথায়? নিচে একটা বড় গাড়ি করে এসেছে, বড়লোকের ছেলে। জামায় মুক্তোর বোতাম, হাতে সোনার ঘড়ি, আঙুলে সোনার আংটি। বাবা মধুসূদন, এক নজরেই এত কিছু লক্ষ্য করে ফেলেছ তুমি। আমাদের সাথে থেকে থেকে তুমিও একজন ছোটখাটো গোয়েন্দা হয়ে উঠেছ দেখছি। যাও, ওকে উপরে পাঠিয়ে দাও। আরে মধু তো বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে না, ঠিক সময়ে আমাদের আর্জি পেশ করব। একটু পরে একটি সুবেশী সুন্দর যুবক ঘরে প্রবেশ করল। বয়স 22-23-এর বেশি হবে না। চোখের সপ্রতিভ দৃষ্টি দেখলেই বোঝা যায় হাজার লোকের ভিতরেও সে নিজের স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রাখতে পারে। দরজার কাছে দাঁড়িয়েই হাত জড়ো করে নমস্কার করে বলল, নমস্কার, আমি জয়ন্তবাবুর সঙ্গে দেখা করতে চাই। আমি জয়ন্ত, কিন্তু আপনার পরিচয়টা? আপনি চন্দ্রনাথ অ্যান্ড কোম্পানির নাম শুনেছেন? শুনেছি, বিখ্যাত চা ব্যবসায়ীর প্রতিষ্ঠান। শুধু চা নয়, আমাদের প্রতিষ্ঠান আরও অনেক কিছুরই কারবার করে। আমার ঠাকুরদার নাম চন্দ্রনাথ। বর্তমানে আমি সেই প্রতিষ্ঠানের অন্যতম মালিক। আমার নাম বীরেন্দ্র কুমার বাগচি। বসুন বীরেনবাবু। তা আমার কাছে এসেছেন কেন জানতে পারি? আসলে একটা গোলক ধাঁধায় পড়ে। কীরকম? আমাদের বাড়িতে হঠাৎ এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যার অর্থ বা অনর্থ কিছুই বুঝে উঠতে পারছি না, অথচ বেশ বুঝতে পারছি যে এর সঙ্গে কোনো রহস্যের সম্পর্ক আছে। দয়া করে আপনি যদি আমার পুরো কথাটা শোনেন তাহলে খুবই উপকৃত হই। নিশ্চয়ই, বলুন না। কারবারের জন্য আমাকে কলকাতাতেই থাকতে হয়, কিন্তু আমার পৈতৃক বসতবাড়ি আছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের কিছুটা দূরে। নবাবী আমলে তৈরি সেকেলে বিশাল বাড়ি। এখন সংস্কারের অভাবে সদরমহল ছাড়া প্রায় সবটাই অব্যবহার্য হয়ে পড়ে আছে। কালে ভদ্রে আমাদের কারুর দেশে যাবার শখ হলে সদরমহলটাই ব্যবহার করা হয়। কাজেই সেদিকটায় মাঝে মাঝে রাজমিস্ত্রিদের হাত পড়ে। অন্য সময় সদরমহলটাও তালাবন্ধ থাকে। বাড়িটা স্থানীয় এক ভদ্রলোকের জিম্মায় আছে।
সম্পর্কে তিনি আমাদের কুটুম। দিন 10 আগে যদুনাথ বসু নামে এক ভদ্রলোক কলকাতার অফিসে আমার সঙ্গে দেখা করে জানালেন মাস 3 জন্য তিনি আমাদের দেশের বাড়ি ভাড়া নিতে চান। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু যদুবাবু খুব জেদাজেদি করতে লাগলেন। বললেন তিনি মাসিক 500 টাকা হিসেবে 1,500 টাকার অগ্রিম ভাড়াও আমাকে দিতে রাজি আছেন। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম যে পাড়াগায় একটা সেকেলে বাড়ির জন্য তিনি এত টাকা ভাড়া দিতে চান কেন? তখন তিনি বললেন তিনি পূর্ববঙ্গের একজন জমিদার, চিকিৎসার জন্য রুগ্ন মাকে নিয়ে কলকাতায় এসেছেন। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন মাকে মফস্বলের গঙ্গার ধারে কোনো জায়গায় নিয়ে যেতে। আমাদের বাড়ি মুর্শিদাবাদের গঙ্গার তীরে ঠিকই, কিন্তু যুক্তিটা কেমন ফাঁকা ফাঁকা মনে হলো। কলকাতার আরও কাছে গঙ্গার ধারে তো আরও কত ভালো ভালো বাড়ি আছে। এসব নিয়ে আমি আর বেশি মাথা না ঘামিয়ে এই লোভনীয় প্রস্তাবে রাজি হয়ে গেলাম। যদুনাথবাবু আমাকে 1,500 টাকার একখানা চেক দিয়ে বাড়ি ভাড়া নিয়ে চলে গেলেন। সেই দিনই সন্ধ্যার সময় আর একটা ব্যাপার ঘটল। একটা বেনামি চিঠি পেলাম। তাতে জানানো হয়েছে প্রতাপ চৌধুরীকে যেন মুর্শিদাবাদের বাড়ি ভাড়া না দেওয়া হয়। সে সাংঘাতিক লোক। আমি তখন ভাবছি বাড়ি ভাড়া নিয়েছে যদুনাথ বসু, প্রতাপ চৌধুরী আবার কে? আর এই চিঠি লিখলই বা কে? কেন লিখল? তাছাড়া আমি যে বাড়ি ভাড়া দিচ্ছি এই কথাই বা সে জানলো কেমন করে? এর ঠিক 3 দিন পর এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। যেদিন চেক পেয়েছিলাম তার পরদিন থেকেই দুর্গাপূজার জন্য ব্যাংক বন্ধ ছিল। চেক ভাঙাতে পারিনি। ব্যাংক খুললে জানতে পারলাম আমাকে যে চেকটা দেওয়া হয়েছে সেটা ভুয়ো। যদুনাথ বসুর নামে ব্যাংকে 1 পয়সাও জমা নেই। এইভাবে ঠকে রেগে আগুন হয়ে আমি দেশের বাড়ি গেলাম। কিন্তু সেখানে গিয়ে দেখলাম আমাদের বসত বাড়িতে জনপ্রাণী নেই। শুনলাম কয়েকজন গুন্ডার মতো লোক সেখানে 2 দিন ধরে খুবই হইহল্লা করে আবার কখন সরে পড়েছে। কেউ কিছুই জানে না। বাড়ির একটা তালাবন্ধ ঘরে ঠাকুরদার আমলের কতগুলো আসবাবপত্র রাখা ছিল, আর ছিল দেওয়ালের গাঁথা একটা প্রকাণ্ড আলমারি। তার ভিতরে ওই 1 গাদা সেকেলে কাগজ ও বইপত্র ছিল। কারা যেন তালা ভেঙে ঘরে ঢুকে বইপত্র ও কাগজগুলো বের করে ঘরময় ছড়িয়ে ফেলে রেখে গিয়েছে। নিশ্চয়ই যদুদের কীর্তি। ঠাকুরদার হাতে লেখা একটা ছেঁড়া খাতাও পেয়েছি। তাতে সব অদ্ভুত কথা লেখা। বোধহয় ঠাকুরদার গল্প টল্প লেখার অভ্যেস ছিল। অবশ্য শুধু গল্প নয়, ছড়াও। এ তো ভারী গোলমেলে ব্যাপার। মাথা মুন্ডু কিছু বোঝা যাচ্ছে না। বীরেনবাবু, আপনি আস্ত এক পাগলের পাল্লায় পড়েছিলেন। এ নিয়ে আর মাথা ঘামিয়ে সময় নষ্ট করবেন না। আমার কিন্তু কেমন যেন লাগছে। সন্দেহ হচ্ছে এত সহজে ব্যাপারটা বোধহয় উড়িয়ে দেওয়া যায় না। কেন? তুমি কি সন্দেহ করেছ? যদুর দল তালা ভেঙে বাড়ির বন্ধ করে ঢুকেছিল কেন? আলমারি থেকে বইপত্রগুলো টেনে বার করেছিল কেন? নিশ্চয়ই তারা কিছু খুঁজছিল। আমিও তোমার সাথে একমত। যদু আলমারির ভেতরে হাত দিয়েছিল কিছু একটা খোঁজার জন্য। শুধু আলমারি কেন, খুব সম্ভবত সে বাড়ির অন্যান্য ঘরেও খোঁজাখুঁজি করেছে। কিন্তু বাড়ির অন্যান্য ঘরে তো এমন কিছু ছিল না যা দেখে চোরের লোভ হতে পারে। আলমারির বইগুলো নিয়ে ছেলেবেলায় আমিও ঘাটাঘাটি করেছি। তার মধ্যে বটতলায় ছাপা কতগুলো সেকেলে বই ছিল। ওই আরব্য উপন্যাস, পারস্য উপন্যাস, চাহার দরবেশ, উদাসিনী রাজকন্যার গুপ্তকথা, এইসব আর কি। তার সঙ্গে অন্যান্য কিছু ধর্মগ্রন্থ আর যত রাজ্যের বাজে কাগজপত্র। সেই সঙ্গে আপনার ঠাকুরদার নিজের হাতে লেখা একটা খাতাও ছিল বললেন না? হ্যাঁ, ছেলেবেলায় সেকেলে জড়ানো হাতের লেখা পড়ার আগ্রহ হয়নি। সম্প্রতি পড়ে দেখেছি। খাপ ছাড়া খোশ গল্প ছাড়া আর কিছুই নয়। সম্প্রতি আরও একটা জিনিস লক্ষ্য করেছি। খাতাটা আগে ছেঁড়া ছিল না। এখন দেখছি মাঝখান থেকে কয়েকটা কাগজ কেউ ছিঁড়ে নিয়েছে। কি করে বুঝলেন? পৃষ্ঠার নম্বর দেখে। বেশ সন্দেহজনক। বীরেনবাবু, খাতাটা একবার পরীক্ষা করে দেখতে পারলে ভালো হতো। নিশ্চয়ই, যদি কাজে লাগে সেই জন্য আমি সঙ্গে করেই এনেছি। এই নিন। এক্সারসাইজ বুক আকারে বাঁধানো একটা পাতলা খাতা। জয়ন্ত খাতাটা খুলে আগাগোড়া পাতা উল্টে প্রথমে ভাষা ভাষা চোখ বুলিয়ে গেল। টানা টানা জড়ানো লেখা, কষ্ট করে পড়তে হয়। সে বলল, দেখো মানিক, 40 নম্বর পৃষ্ঠায় খাতা শেষ, কিন্তু বিষয়বস্তু 5 অংশে বিভক্ত।
প্রথমে গৌরচন্দ্রিকার মতো এই একটুখানি অংশ রয়েছে, তারপরের অংশের নাম দেওয়া হয়েছে আভাস। তৃতীয় অংশে কি ছিল জানার কোনো উপায় নেই, কারণ 21 থেকে 26 পৃষ্ঠা পর্যন্ত ছিঁড়ে নেওয়া হয়েছে। আর এই চতুর্থ অংশের নাম ইতিহাস এবং পঞ্চম অংশে উপসংহার। একটা পুঁচকে পদ্য আছে ওটাতে। যাই হোক, এখন আগে ভূমিকাটুকু শোনো। চন্দ্রনাথবাবু লিখেছেন, যে স্থান ঘটনাক্ষেত্র সে নাম এখানে বলিব না, লেখায় প্রকাশ করিলে গুরুতর বিপদের সম্ভাবনা। আমার সঙ্গী কৈলাস চৌধুরী এখন পরলোকে, কিন্তু তাহার কুচরিত্র পুত্র ইহলোকে বিদ্যমান। কি উপায়ে জানি না, কিন্তু কিছু আভাস পাইয়া আমাকে সে প্রশ্নবাণে একেবারে জর্জরিত করিয়া তুলিয়াছে। এমনকি আমাকে ভয় দেখাইতেও ছাড়ে নাই। আমার একমাত্র ইচ্ছা, সমস্ত গুপ্ত কথা জানিবে কেবল আমার পুত্র। সে যদি কখনো অভাবে পড়ে, এই গুপ্ত কথা তাহার কাজে লাগিবে। অন্তিমকালে সমস্ত গুপ্ত কথাই তাহার কাছে ব্যক্ত করিব। যদি সে সময় না পাই, তাহলেও আমার বিশেষ ভাবনার কারণ নাই। আমার পুত্র বুদ্ধিমান, তার জন্যই এই খাতাখানা তোলা রহিল। এই বিবরণ মন দিয়া পাঠ করিলেই সমস্ত রহস্য সমাধান করিতে পারিবে। বীরেনবাবু, আপনার ঠাকুরদাকে আপনি দেখেছেন? আমার বয়স 5 পূর্ণ হওয়ার আগেই তার মৃত্যু হয়। হালকা হালকা মনে পড়ে। আচ্ছা, আপনার বাবার মুখে আপনি এই খাতাটার কথা শোনেননি কখনো? আমার বাবা পড়বেন গল্পের পাণ্ডুলিপি? বাবাকে আমি জীবনে কোনোদিন ছাপানো নোবেলের পাতা উল্টাতে পর্যন্ত দেখিনি জয়ন্তবাবু। নিজের কারবারের বাইরে আর কোনো কথাই তার মনে ঠাঁই পেত না। জয়ন্ত আবার কিছুক্ষণ চুপ করে কি ভাবতে লাগলো, তারপর বলল, আচ্ছা বীরেনবাবু, আপনার ঠাকুরদা মৃত্যুর আগে বা মৃত্যু শয্যায় আপনার বাবাকে এই খাতা সম্বন্ধে কোনো কথা বলে যাননি? না, তাছাড়া ওই খাতায় ঠাকুরদার নিজের কোনো কথাই তো নেই, সবটাই গাল গল্প। আর মৃত্যুশয্যায় ঠাকুরদা কোনো কথা বলে যাবেন কি? মরার সময় তিনি তো কোনো কথা বলার অবসরই পাননি। মানে? ঠাকুরদা তাস খেলতে খেলতে হঠাৎ বুকের অসুখে মারা যান। খেলার আসর থেকে তুলে তার মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে দাহ করা হয়। রূপোর নস্যিদানি থেকে এক টিপ নস্যি নিয়ে জয়ন্ত বলল, কিছুটা জটলা কাটলো বলে মনে হচ্ছে। হৃদরোগে হঠাৎ মৃত্যু, কোনো কথা বলাই সম্ভব হয়নি। বুঝলাম। কি বুঝলেন? আপাতত আপনার কৌতূহল চরিতার্থ করার সময় হয়নি। এখন খাতার দ্বিতীয় অংশে কি আভাস পাওয়া যায় সেটাই বরং দেখা যাক। বাল্যকালে আমার জীবনে একটি অবিস্মরণীয় ঘটনা ঘটিয়াছিল। প্রতিবেশী দিগের মধ্যে আমার সবচেয়ে দহরম মহরম ছিল কৈলাস চৌধুরীর সহিত। সে ছিল আমার নিত্য সঙ্গী। একসঙ্গে খেলাধুলো হোক কিংবা ঘরে ফেরা, আমরা সর্বদাই মানিক জোড়ের মতো একসঙ্গে থাকিবার চেষ্টা করিতাম। কৈলাসের সঙ্গে একবার তাহার মামার বাড়িতে গেলাম। জায়গাটা আমাদের গৃহ হইতে 10-12 মাইল দূরে। সেখানে আমরা হাটে ঘাটে ছুটোছুটি করিয়া, মার্বেল ডাঙ্গুলি খেলিয়া এবং গঙ্গায় সাঁতার দিয়া 3 দিন মহা আনন্দে কাটাইয়া দিলাম। তারপর সেই ঘটনা ঘটিল। গাঁয়ের এক প্রান্তে একটি মাঠে একদল ছেলে ফুটবল খেলিতেছিল। এদেশে ফুটবল খেলার রেওয়াজ তখন নতুন শুরু হইয়া আছে। আমরা সাগ্রহে সেই খেলা দেখিতে লাগিলাম। হঠাৎ এক বিপত্তি।
মাঠের একদিকে গঙ্গা তীরে ছিল একখানা ভাঙাচোরা পুরো বাগান বাড়ি, এবং তাহারই পিছনে ছিল একটি জলশূন্য পুরাতন ইদারা। ফুটবলটি ঝুপ করিয়া গিয়া পড়িল একেবারে সেই ইদারার ভিতরে। তখন আসন্ন সন্ধ্যার অন্ধকারে চারিদিক ঝাপসা হইয়া গিয়াছে। ইদারার ভিতরে কিছুই দেখা যাইতেছে না। ছেলের দল খানিক হইচই করিয়া মাঠ ছাড়িয়া চলিয়া গেল। আমি বলিলাম, কৈলাস, বলের জন্য ওরা কাল সকালে নিশ্চয়ই আবার ফিরে আসবে, কিন্তু তার আগে আমরাই আজ কুঁয়ে নেমে বলটা তুলে আনবো। বাপরে, এই অন্ধকারে পাগল নাকি? আমাকে চিরকালই সবাই বেপরোয়া বলিয়াই জানে। আমি বলিলাম, ঠিক আছে, তোকে কুঁয়ে নামতে হবে না। তুই খালি খানিকটা মোটা দড়ি আর একটা দেশলাই জোগাড় করে আন, তাহলেই হবে। তুই উপরে দাঁড়িয়ে থাকবি, কুয়োর ভিতরে আমি একলাই নামবো। যেমন কথা তেমনি কাজ। কৈলাস দড়ি দেশলাই আনিয়া দিল। ভর সন্ধ্যা বেলায় দড়ি বাহিয়া ইদারার গহ্বরে আমি নামিয়া গেলাম। চারিদিক অন্ধকার, পায়ের তলায় কি যেন খড়মড় খড়মড় করিয়া উঠিল। দেশলাইয়ের কাঠি জ্বালাইয়া শুধু এইটুকু দেখিলাম, ইদারার গায়ে এক জোড়া হাতলওয়ালা লোহার দরজা রহিয়াছে। এই সময় কাঠি নিভিয়া গেল। তখন আরেকটি কাঠি জ্বালিয়া নিচের দিকে দেখিয়াই চমকিয়া উঠিলাম। দেখি কতকগুলি মাংসহীন নরকঙ্কাল পড়িয়া রহিয়াছে। তারপর আলো নিভাইবার সঙ্গে সঙ্গেই শুনিলাম কোনো এক অপার্থিব বিভীষণের মারাত্মক ফোঁসফোঁসানি। সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল। দারুণ আতঙ্কে বিহ্বল হইয়া প্রাণপণে দড়ি ধরিয়া কোনো ক্রমে উপরে উঠিয়া আসিলাম। সব শুনিয়া কৈলাস কহিল, চুলোই যাক ফুটবল, ওখানে গুপ্তধন আছে, আর জকেরা সেই গুপ্তধন পাহারা দিচ্ছে। গুপ্তধনের লোভে ওখানে গিয়ে জকের হাতে যারা মারা পড়েছে, তুই তাদেরই কঙ্কাল দেখেছিস। খাতার দ্বিতীয় অংশ এখানেই শেষ হলো। তৃতীয় অংশ আমাদের হাতে নেই। চতুর্থ অংশের নাম হলো ইতিহাস। এবার সেটাই বরং পড়া যাক। এখানে চন্দ্রনাথ লিখেছেন, সমগ্র পৃথিবীকে যিনি ঋণদান করিতে পারিতেন, তাহারই উপযোগী উপাধি জগৎ শেঠ। দিল্লির সম্রাট মোহাম্মদ শাহ 1724 খ্রিস্টাব্দে ওই উপাধি দিয়াছিলেন মুর্শিদাবাদের মহাজন ফতে চাঁদকে। তবে ফতে চাঁদ মুর্শিদাবাদের বাসিন্দা হইলেও বাঙালি ছিলেন না। তাহার পূর্বপুরুষ হীরানন্দ শাহ সুদূর রাজস্থান হইতে পাটনায় আসিয়া ব্যবসা শুরু করেন এবং তেজারতি কারবারের মাধ্যমে প্রভূত সম্পত্তির অধিকারী হন। হীরানন্দের 7 ছেলে। তাঁদেরই একজনের নাম মানিক চাঁদ। তিনি স্বাধীনভাবে ব্যবসা করিবার নিমিত্ত বাংলার তখনকার রাজধানী ঢাকায় গিয়া হাজির হন এবং নবাব দরবারে বিশেষ প্রতিপত্তি লাভ করেন। পরে নবাব মুর্শিদ কুলি খাঁ পশ্চিমবঙ্গে আসিয়া ভাগীরথীর তীরে নূতন রাজধানী স্থাপন করিয়া নিজের নামানুসারে সেই স্থানের নাম রাখেন মুর্শিদাবাদ। নবাবের প্রিয় পাত্র মানিক চাঁদও নতুন রাজধানীতে আসিয়াছিলেন। নবাব দরবারে তাহার প্রভাব ক্রমশ বৃদ্ধি পাইতে থাকে। তাহার পরামর্শে মুর্শিদাবাদে নবাবী টাকশাল প্রতিষ্ঠিত হয় এবং তিনি হন নবাবের অর্থ সচিব ও কোষাধ্যক্ষ। 1715 খ্রিস্টাব্দে দিল্লির বাদশাহ তাহাকে শেঠ উপাধি দান করেন। পরবর্তীকালে এই মানিক চাঁদের বংশধরেরা
নবাব বংশের এবং স্বাধীন বাংলাদেশের উত্থান ও পতনের অন্যতম কারণ রূপে ইতিহাসে অমর হইয়া আছেন। মানিকচাঁদ ছিলেন অপুত্রক, তাহার ভ্রাতুষ্পুত্র ফতেচাঁদ তাহার দত্তক পুত্র। তিনি দিল্লিতে থাকিয়া অংশীদার রূপে কারবার দেখিতেন, কিন্তু 1722 খ্রিস্টাব্দে মানিকচাঁদের মৃত্যু ঘটিলে তিনিও মুর্শিদাবাদে চলিয়া আসেন। এর 2 বৎসর পরেই তিনি জগৎ শেঠ রূপে ভারতবর্ষের সর্বাপেক্ষা ধনী পুঁজিপতি বলিয়া সুপরিচিত হন। মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর সুজাউদ্দিন বাংলার নবাব হন। তিনি রাজত্ব করেন 1739 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়কালেই জগৎ শেঠ ফতেচাঁদের জীবনে সর্বাপেক্ষা গৌরবময় যুগ। তিনি কেবল সুবিশাল ধনাগারেরই অধিকারী ছিলেন না, নবাব দরবারে এবং দেশ বিদেশে তাঁর সম্মান, খ্যাতি ও প্রতিপত্তিও ছিল অতুলনীয়। কিন্তু সুজাউদ্দিনের মৃত্যুর পর 1739 খ্রিস্টাব্দে সরফরাজ খাঁর সিংহাসন লাভের প্রায় সঙ্গে সঙ্গেই জগৎ শেঠকে প্রথম ষড়যন্ত্রের অংশ হইতে হইল। তরুণ নবাব সরফরাজ ফতেচাঁদের পুত্রবধূর অসীম রূপ ও লাবণ্যের কথা শুনিয়া নির্বোধের মতো তাহাকে স্বচক্ষে দেখিবার বাসনা প্রকাশ করিলেন। তাহার এতটুকু খেয়াল হইল না যে হিন্দুদের অসূর্যম্পস্যা কুলললনার পক্ষে উহা এক দারুণ অপমানকর প্রস্তাব। ফতেচাঁদ রাগে অন্ধ হইয়া আলীবর্দী খাঁয়ের সহিত ষড়যন্ত্রে লিপ্ত হইলেন এবং ফলস্বরূপ গিরিয়ার যুদ্ধক্ষেত্রে সরফরাজের মৃত্যু এবং 1740 খ্রিস্টাব্দে আলীবর্দীর সিংহাসন প্রাপ্তি ঘটিল। এই ঘটনার 4 বৎসর পরে জগৎ শেঠ তথা ফতেচাঁদের মৃত্যু হয়। তাহার 2 পুত্র মাধব রায় ও স্বরূপচাঁদ। মাধব রায় জগৎ শেঠ উপাধির সঙ্গে বেশিরভাগ সম্পত্তির অধিকারী হইলেন এবং স্বরূপচাঁদ বাকি সম্পত্তির সঙ্গে নবাব দরবার থেকে রাজা উপাধি পাইলেন। আলীবর্দীর মৃত্যুর পর 1756 খ্রিস্টাব্দে সিরাজ সিংহাসন লাভ করিলেন এবং জগৎ শেঠের সহিত তাহার বিরোধ বাঁধিল। নতুন নবাবের কাছে অপমানিত ও লাঞ্ছিত হইয়া জগৎ শেঠ মির্জাফর ও ইংরেজ দিগের সহিত ষড়যন্ত্রে লিপ্ত হইলেন। ফল পলাশীর যুদ্ধ, সিরাজের পতন এবং বাংলার সর্বনাশ। পুনরায় পূর্ব গৌরব ফিরিয়া পাইয়া জগৎ শেঠরা স্বর্ণভাণ্ডার আরও বাড়াইতে লাগিলেন, কিন্তু ভিতরে ভিতরে তাহাদের উপর শনির দৃষ্টি পড়িতে আরম্ভ করিল। পরবর্তীতে অকর্মণ্য মির্জাফরকে বঞ্চিত করিয়া ইংরেজরা 1760 খ্রিস্টাব্দে রাজ্যের ভার অর্পণ করিলেন মীর কাসেমের হাতে। নতুন নবাবকে লইয়া জগৎ শেঠরা খুশি হইতে পারিলেন না। তাহারা আবার চক্রান্তে যোগ দিলেন, কিন্তু এ যাত্রায় শেষ রক্ষা হইল না। মীর কাসেম তাহাদের বন্দী করিলেন। ইংরেজ দিগের বিশেষ চেষ্টা সত্ত্বেও তাহারা মুক্তি লাভ করিতে পারিলেন না। পরবর্তী ঘটনা উদয় নালার যুদ্ধ, মীর কাসিমের পরাজয় এবং জগৎ শেঠ ও অন্যান্য বন্দীদের লইয়া মুঙ্গেরে প্রস্থান। ইহার পর বক্সারের যুদ্ধে মীর কাসেমের সর্বশেষ পরাজয় ঘটিল এবং জগৎ শেঠ ও বন্দীদের গঙ্গা বক্ষে নিক্ষেপ করিয়া হত্যা করা হইল। মির্জাফর আবার বাংলার নবাব হন এবং নূতন জগৎ শেঠ কুশল চাঁদ আবার ব্যবসায় নিযুক্ত হন।
তবে তিনি ইংরেজদের কাছ হইতে প্রচুর সাহায্য লাভ করিয়াও শেঠ বংশের পূর্ব গরিমা ফিরাইয়া আনিতে পারেন নাই। তিনি বুঝিতে পারিয়াছিলেন জগৎ শেঠদের ভবিষ্যৎ উজ্জ্বল নহে, তাহাদিগের অধঃপতন অবশ্যম্ভাবী। সেই কারণে তিনি দুঃসময়ের জন্য প্রস্তুত হইতে লাগিলেন। তাহার আদেশে একটি গুপ্ত কুঠি নির্মিত হইল এবং নিজ সম্পত্তির কিছু অংশ তিনি সেইখানে লুকাইয়া রাখিলেন। সেই রত্নকুঠির কাহিনী আজও লোকমুখে ফেরে, কিন্তু তাহার ঠিকানা কেহ জানে না। কুশলচাঁদ হঠাৎই পরলোক গমন করেন, তাই গুপ্তধনের সন্ধান উত্তরাধিকারীদের কাছে তিনি দিয়া যাইতে পারেন নাই। ইহার পর আরও দুইজন জগৎ শেঠের নাম শোনা যায়, হরেকচাঁদ ও ইন্দ্রচাঁদ। ইন্দ্রচাঁদের পুত্র গোবিন্দচাঁদ জগৎ শেঠ উপাধি হইতে বঞ্চিত হন এবং দুই হাতে পারিবারিক সম্পত্তি উড়াইয়া দিয়া ইংরেজের অন্নদাস রূপে শেষ জীবন কাটাইতে বাধ্য হন। তাহার পুত্র কৃষ্ণদাসকেও ইংরেজরা বৃত্তিদান করিতেন, কিন্তু তাহার মৃত্যুর পর সে বৃত্তিও বন্ধ হইয়া যায়। জগৎ শেঠের আধুনিক বংশধরেরা মুর্শিদাবাদেই বাস করেন, কিন্তু তাহাদের আর্থিক গৌরব লুপ্ত হইয়া আছে। তাহারাও হয়তো প্রবাদে গুপ্তধনের কাহিনী শুনিয়াছেন, কিন্তু তাহার সত্যতা যাচাই করিবার উপায় তাহাদের হাতে নাই। কাজেই যে ব্যক্তি ওই গুপ্তধন আবিষ্কার করিতে পারিবেন, তিনি হইবেন সেই বিপুল ধনরাশির মালিক। জয়ন্তের পড়া শেষ হলো। কিছুক্ষণ চুপ করে থেকে সুন্দরবাবু বললেন, সব তো শোনা হলো, খানিকটা ভনিতা, খানিকটা গালগপ্প, খানিকটা গাঁজা মেশানো ইতিহাস। বীরেনবাবু ঠিকই ধরেছেন, তার ঠাকুরদার গল্প বানানোর অভ্যেস ছিল। উপসংহারে একটা কবিতাও আছে সুন্দরবাবু, সেটা আগে পড়া যাক। পড়ো। বোকায় ধোকা দেবার তরে বুদ্ধি সাগর মন্থী, গোলক ধাঁধার গ্রন্থ রচি, আমি নতুন গ্রন্থি। কিন্তু আমি ঠিক জানি তাই, গুপ্ত পথে রপ্ত সবাই, সর্বজনের সামনে লুকোয়ে সহজ পথের পন্থী। বিন্দু বাড়ি সিন্ধু হলে যায় না দেখা বিন্দুকে, ইন্দু আছে মেঘের আড়ে, নিন্দে তবু নিন্দুকে। মানস নয়ন যে খুলে যায়, সত্য মানিক সেই খুঁজে পায়। মূর্খ শুধু রত্ন খোঁজে, মস্ত লোহার সিন্ধুকে। বাবা, এই যে দোস্তুর মতো হেয়ালি, প্রায় আধুনিক কবিতার মতো। ওসব খাপছাড়া পদ্য নিয়ে আপাতত মাথা ঘামানোর দরকার নেই। তোমার কি মনে হয় জয়ন্ত, বীরেনবাবুর দেশের বাড়িতে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে এই খাতায় লেখার কোনো সম্পর্ক আছে? এই সময়ে মধু একটা খাম হাতে ঘরে ঢুকে বলল, বাবু, একটা অদ্ভুত লোক এসে আপনার নামে এই চিঠিটা দিয়ে গেল। অদ্ভুত লোক? হ্যাঁ বাবু, পরনে সন্ন্যাসীর মতো গেরুয়া কাপড়, মাথায় জটা আর এক মুখ দাড়ি গোঁফ। জয়ন্ত খাম ছেড়ে চিঠিখানা পড়েই লাফ মেরে উঠে দাঁড়ালো। কোথায় সে? সে তো চিঠিটা আমার হাতে গুঁজে দিয়ে হন হন করে চলে গেল। চিঠিতে লেখা ছিল, সাবধান, সাক্ষাৎ শয়তান প্রতাপ চৌধুরীর থেকে সাবধান। আশ্চর্য, এই সাক্ষাৎ শয়তান প্রতাপ চৌধুরীটা কে বলো তো? বারবার তার কথা তুলে সাবধান করা হচ্ছে কেন? আরো একটা প্রশ্ন হচ্ছে, এই লোকটাকে, এই যে চিঠিটা দিয়ে গেল, পরনে সন্ন্যাসীর মতো গেরুয়া কাপড়, মাথায় জটা, এক মুখ দাড়ি গোঁফ। আমার বিশ্বাস এই লোকটাই বেনামি চিঠি লিখে আমাকে সাবধান করেছিল। এই গেরুয়া বস্ত্রধারী লোকটি কে তা আমরা জানি না, কিন্তু প্রতাপ চৌধুরী কে সে ব্যাপারে হয়তো কিছুটা আন্দাজ করতে পারি। কে? আমার আন্দাজ হয়তো মিথ্যে নয়।
আপনার ঠাকুরদা চন্দ্রনাথ বাবুর লেখা পড়ে আমরা জেনেছি যে তিনি যখন ইদারায় নেমেছিলেন তখন তার সঙ্গী ছিলেন কৈলাস চৌধুরী। আর এক জায়গায় তিনি বলেছেন কৈলাস চৌধুরীর কুচরিত্র পুত্র গুপ্ত রহস্যের আভাস পেয়ে তাকে প্রশ্নবাণে জর্জরিত করছেন আর ভয় দেখাচ্ছেন। খুব সম্ভবত তাঁরই নাম প্রতাপ চৌধুরী। কিন্তু গুপ্ত রহস্যটা কি? জগৎ শেঠের রত্নকুঠি। তুমিও কি ওইসব আজগুবি গপ্পে বিশ্বাস করো নাকি? করি। জগৎ শেঠ কুশল চাঁদের গুপ্তধনের কথা আমিও ঐতিহাসিক কাহিনীতে পড়েছি। আরে ইতিহাস আর কাহিনী কি এক জিনিস হলো? তা নয়, কিন্তু সেকালের ধনীদের মধ্যে গুপ্তধন রাখার খুব চল ছিল। আর বীরেনবাবুর ঠাকুরদার লেখা পড়লে এই সন্দেহই দৃঢ় হয় যে তিনি গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন। তা না হলে তিনি এ কথা বলতেন না যে লেখার প্রকৃত অর্থ উদ্ধার করতে পারলে তাঁর পুত্রের অর্থাভাব দূর হয়ে যাবে। ঠিক আছে, ধরে নিলাম কৈলাস চৌধুরীর ছেলের নাম প্রতাপ চৌধুরী। হয়তো সত্যি তিনি সাক্ষাৎ শয়তান, কিন্তু তার সম্পর্কে আমাদের সাবধান করে দেওয়া হচ্ছে কেন? মামলাটা তো এখন আমরা হাতে নিইনি। সে আমাদের অস্তিত্ব জানতে পারলো কেমন করে? বীরেনবাবু, আপনি যে আমাদের সাহায্য নিতে চান এ কথা কি আর কাউকে বলেছেন? একদমই নয়। আজ সকালে পর্যন্ত জানতাম না যে আমি আপনাদের কাছে এসে ধর্ণা দেব। তাহলে অন্য কোনো দলের লোক আপনার পেছনে ছায়ার মতো লেগে আছে। আপনি যে আমাদের কাছে এসেছেন এর মধ্যেই সে খবর তারা পেয়ে গিয়েছে। কিন্তু কারা তারা? হয়তো সেই যদুনাথ বসুর দল। এমনও হতে পারে যে যদুনাথ হচ্ছে ওই প্রতাপ চৌধুরীর ছদ্মনাম। হতে পারে, তবে এমন আরও একজন লোক আছে যে বীরেনবাবুর গতিবিধির খবর রাখে, এবং সে প্রতাপ চৌধুরীর দলের লোক নয়। তুমি ওই বেনামি পত্রলেখকের কথা বলছো তো? হ্যাঁ, আমিও তোমার সঙ্গে একমত। যাকে আপাতত এই প্রতাপ চৌধুরী সম্বন্ধে একটু খোঁজ খবর করতে হবে। বীরেনবাবু, আপনি প্রতাপ চৌধুরীকে চেনেন? না, তবে ওই উড়ো চিঠিটা পাওয়ার পরে খোঁজ নিয়েছিলাম। শুনেছি চুরি জুয়াচুরি খুন খারাপিতে সে একজন অদ্বিতীয় ব্যক্তি। কি একটা অপরাধ করে 15 বছরের জন্য জেলে গিয়েছিল, কিন্তু বছরখানেক যেতে না যেতেই জেল ভেঙে এসে নিরুদ্দেশ হয়ে আছে। সুন্দরবাবু হঠাৎ টেবিলের উপরে প্রচন্ড জোরে এক ঘুষি বসিয়ে দিয়ে বলে উঠলেন, আচ্ছা, এ সেই সোনার আনারস মামলার প্রতাপ চৌধুরী নয়তো জানতো? আমরাই তাকে গ্রেপ্তার করেছিলাম। 15 বছর কারাবাসের আদেশ পেয়ে 1 বছরের মধ্যে জেল থেকে পালিয়ে যায়, আর সঙ্গে করে নিয়ে যায় তার ওই দলের আর একজন লোককে। তার নাম মানিক চাঁদ। সেও তো মারাত্মক ক্রিমিনাল। আমাদের প্রায় মৃত্যুপথে ঠেলে দিয়েছিল। আপনার জন্য কোনো মতে প্রাণে বেঁচে গিয়েছিলাম সে যাত্রায়। মনে পড়েছে। প্রতাপ চৌধুরী সেই সময় আমাকে বলেছিল কোনো কারাগারই তাকে ধরে রাখতে পারবে না। তার সঙ্গে আবার নাকি আমাদের দেখা হবে। ওরে বাবা, সে যে মহাধড়িবাজ লোক। সেবারে তার হাত থেকে আমরা বাগরাজাতের গুপ্তধন ছিনিয়ে নিয়েছিলাম। গ্রেপ্তার হওয়ার পর সে আমাদের বলে গিয়েছিল, আপাতত এই গুপ্তধন তোমাদের জিম্মায় রেখে গেলাম, যথাসময় এর সঠিক হিসেব তোমাদের দিতে হবে। এখন সে জেলের বাইরে। সে যদি এই প্রতাপ চৌধুরী হয়, আর আমরা যদি বীরেনবাবুর মামলাটা হাতে নিই, তাহলে আমাদেরই তাকে খুঁজে বের করতে হবে। সেটা খুব একটা সহজ হবে না। গতবারে যা খেল দেখিয়েছিল। হ্যাঁ, কিন্তু তার ট্যাকটিক্স আমরা জেনে ফেলেছি সুন্দরবাবু। সুতরাং এবারে আর বেশি বেগ পেতে হবে বলে মনে হয় না। এই সময় সবাইকে চমকে দিয়ে রাস্তার ধারের জানলার গড়াদের উপরে ঠকাস করে কি একটা এসে পড়ে ছিটকে গেল অন্যদিকে। পর মুহূর্তেই একটা কান ফাটানো শব্দ। সারা বাড়ি থরথর করে কাঁপতে লাগলো। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল সমস্ত জায়গা। এ যেন পরম শান্তির মধ্যে বিনা মেঘে বজ্রপাত। আরে এই জানতো ঘরের মধ্যে দেখো দেখি। এই আকস্মিক আক্রমণে সবাই স্তম্ভিত হয়ে গেল। সারা ঘরে বারুদের গন্ধ, চারিদিক ধোঁয়ায় ভরে গেছে। সকলে ফ্যাল ফ্যাল করে এ ওর দিকে তাকিয়ে রইল।
নিজেকে সামলে নিয়ে দৌড়ে জানলার কাছে ছুটে গেল জয়ন্ত। রাস্তার এদিকে ওদিকে চোখ বুলিয়ে নিয়ে বলল, আমাদের জানালা লক্ষ্য করে কেউ বোমা ছুঁড়েছে, কিন্তু আমাদের কপাল ভালো বোমাটা ঘরের ভেতরে আসেনি, জানালার গড়াদের লেগে রাস্তার উপর আছড়ে পড়ার পর ফেটেছে। বাপরে, এই বন্ধ ঘরের ভিতরে বোমা ফাটলে আমরা কেউ আর বাঁচতাম না জয়ন্ত। তা বাঁচতাম না। ঈশ্বরকে ধন্যবাদ দাও মানিক, ঈশ্বরকে ধন্যবাদ দাও। সুন্দরবাবু রুমাল বার করে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, রাখে কৃষ্ণ, মারে কে। কিন্তু কৃষ্ণ যাদের রক্ষা করলেন না, তাদের অবস্থাটাও তো একবার দেখে আসা দরকার নাকি? চলুন নিচে গিয়ে দেখি কি অবস্থা। রাস্তার ওপরে শুধু রক্ত আর রক্ত, তারই মধ্যে ছটফট করছে 3টে ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহ। আর একটা দেহ একেবারে আড়ষ্ট, নিস্পন্দ। এই বিভৎস দৃশ্য চোখে দেখা যায় না। বীরেন শিউড়ে উঠে চোখ ঢেকে মাটির উপরে বসে পড়ল। সুন্দরবাবু বললেন, দেখো জয়ন্ত, দেখো রাস্তার উপর কত বড় একটা গর্ত হয়েছে, দেখো। খুবই শক্তিশালী বোমা। কিন্তু ছুঁড়ল কে, সেটাই এখন জানা দরকার। ওধারের ফুটপাথে একটা চায়ের দোকান ছিল। জয়ন্ত দোকানদারকে জিজ্ঞাসা করল, আচ্ছা, তুমি কাউকে দেখেছো কে বোমা মারলো? হ্যাঁ স্যার, ছুটন্ত একটা গাড়ি থেকে একটা লোক হঠাৎ রাস্তায় নেমে দাঁড়ালো, তারপর আপনার বাড়ির দোতলার জানলার দিকে বলের মতো একটা জিনিস ছুঁড়ে মারলো। গাড়ি না ট্যাক্সি? লাল রঙের প্রাইভেট গাড়ি। সিডান বডি? মানে খোলা গাড়ি ছিল স্যার। নম্বর কত? আরে স্যার, নম্বর দেখবার সময় কি পেয়েছি? তারপরেই তো হুলস্থুল পড়ে গেল, আঁতকে উঠে সেই দিকেই তাকিয়ে রইলাম। যাকে, তারপর কি হলো তাই বলো। তারপর আর সেই লাল গাড়িটাকে দেখতে পেলাম না। গাড়িটা একবারও থামেনি বাবু, তীরের মতো ছুটে মিলিয়ে গিয়েছে। তা তো যাবেই, তুমি নম্বর দেখবে বলে তো আর সে দাঁড়িয়ে থাকবে না। ওই দেখুন বাবু, ওই দেখুন। কি দেখবো? ওই রকম একটা লাল গাড়ি আবার এইদিকে ছুটে আসছে। বলো কি হে, কোথায়? না না, এদিকে না বাবু, খানিকটা এসেই মোড় নিয়ে ওই রাস্তা দিয়ে চলে গেল। ও হ্যাঁ, ওটা তো দেখেছি। ট্যাক্সি, ট্যাক্সি! সুন্দরবাবু, বেকার চাচাবেন না তো, কোথাও কোনো ট্যাক্সি নেই। ও গাড়ির পিছু ধরা অসম্ভব। দূর থেকে কাউকে চিনতে পারলাম না ঠিকই, তবে এটুকু দেখেছি যে গাড়ির ভেতরে 3 জন লোক ছিল, তাদের মধ্যে একজন পরেছিল সাহেবী পোশাক। কিন্তু জয়ন্ত, ওটা বোধহয় ওই গাড়িটা নয়, তাহলে পালিয়ে গিয়ে আবার ফিরে আসতো না। গাড়িটা সন্দেহজনক, নইলে এদিকে আসতে আসতে হঠাৎ অন্য রাস্তা ধরে এত তাড়াতাড়ি সরে পড়লো কেন? মনে হয় দেখতে এসেছিল ওদের বোমা লক্ষ্যভেদ করেছে কিনা। আমারও তাই বিশ্বাস। সম্ভবত আমাদের দেখতে পেয়েই পালিয়েছে। কি দুঃসাহস! ওই দেখো, পুলিশের গাড়ি এসে পড়েছে, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সও। আমরা চুপচাপ সরে পড়ি, আসুন। কিন্তু সরে পড়বেটা কোথায়? বোমা ছুঁড়েছে তোমার বাড়ির উপর, পুলিশ তো তোমাকে খুঁজবেই। সেসব পরের কথা, এখন আর একটা দৃশ্য দেখুন। এদিকে না, এদিকে না, ওপরে দেখুন। ওই হোটেল বাড়িটার ছাদের ধারে দাঁড়িয়ে এক বিচিত্র মূর্তি, পরনে গেরুয়া কাপড়, মাথায় জটা আর এক মুখ দাড়ি গোঁফ। এই লোকটাই কি খানিক আগে মধুর হাতে বেনামা চিঠি দিয়ে গেছে? আপনার বরং বাড়ির ভেতরে গিয়ে অপেক্ষা করুন, আমি একটু খোঁজ খবর নিয়ে আসি। এই বলে জয়ন্ত তাড়াতাড়ি এগিয়ে গেল। মানিক ও বীরেনকে নিয়ে সুন্দরবাবু আবার জয়ন্তের বৈঠকখানায় ঢুকে একটা চেয়ারের ওপরে বসে গলা চড়িয়ে বললেন, ওয়ে মধু, মনটা বড়ই উত্তেজিত হয়ে আছে বাবা। 1 কাপ চা না পেলে তো আর শান্ত হচ্ছে না রে। কিন্তু চা আসার আগেই পুলিশ এসে হাজির হলো। স্থানীয় থানার ইন্সপেক্টর তদন্ত করতে এসে সুন্দরবাবুকে প্রশ্নবাণে জর্জরিত করে তুললেন, কিন্তু আসল রহস্যের কোনো পাত্তা পেলেন না। তাকে বুঝিয়ে দেওয়া হলো কেউ বা কারা ভুলবশত এই বাড়ির উপরে বোমা ফেলেছেন। তিনিও তাই বুঝে চলে গেলেন। মানিক বলল, সুন্দরবাবু, এইবারে চা খাবেন তো? নিশ্চয়ই, তবে চায়ের সঙ্গে কিছু টা থাকলে খুবই ভালো হয়। তা আপনার রসনেন্দ্রিয় কি সবসময় টায়ের জন্যই তৈরি হয়ে থাকে? সব সময় ভাই, সব সময়। জীবদেহের প্রধান কর্তব্যই হচ্ছে পেট পুজো, অতএব আসুক চায়ের সঙ্গে টা। মধু,
ওহে শ্রী মধুসূদন, এত মিষ্টি করে ডাকছি তবু সাড়া পাই না কেন বাবা? জয়ন্ত হোটেলের কাছে আসতে আসতেই দেখতে পেল ছাদের উপর থেকে জটাধারী সন্ন্যাসী মূর্তি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এই দেখে সে আরো জোরে পা চালালো। ভাতের হোটেল, সকালে দুপুরে সন্ধ্যায় ক্ষুধার্ত খরিদ্দারের ভিড়। হোটেলের মালিক জয়ন্তের পরিচিত। সে উদ্গ্রীব হয়ে হোটেলের দরজায় দাঁড়িয়েছিল। জয়ন্তকে দেখেই জিজ্ঞাসা করল, আচ্ছা স্যার, ওখানে অত ছুটোছুটি চেঁচামেচি কিসের? খুব সংক্ষেপে হোটেলওয়ালার কৌতূহল চরিতার্থ করে জয়ন্ত জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনার এখানে আজ কোনো স্বামীজি মানে সন্ন্যাসী এসেছেন? হ্যাঁ হ্যাঁ, এসেছেন তো। উনি একাই 3 জনের খাবার উড়িয়ে দিয়েছেন। মাছ মাংস কিছুই বাদ যায় না, নিরামিষে অত্যন্ত অরুচি। 2-4টে এমন স্বামীজিকে পেলে আমাকে আর হোটেল চালানোর জন্য ভাবতে হয় না। তাই বাবাজিটি কি আপনার পুরনো খরিদ্দার? আজ এই প্রথম তার পায়ের ধুলো পেলুম। তা তিনি কি এখনো হোটেলে আছেন? হ্যাঁ আছেন বই কি। আমি তার সঙ্গে একবার দেখা করব। আচ্ছা, সোজা ওপরে উঠে যান। খেয়ে দিয়ে তিনি এখন ছাদে পায়চারি করছেন। জয়ন্ত সিঁড়ি দিয়ে উঠে গেল, কিন্তু ছাদের ওপরে স্বামীজির খোঁজ পাওয়া গেল না। এমনকি হোটেলের কোনো ঘরেও নয়। বাড়ির খিড়কির দরজাটা নাকি ভিতর থেকে বন্ধ ছিল, কিন্তু এখন খোলা রয়েছে। জয়ন্ত হতাশ হয়ে সদরের দিকে ফিরে এলো। হোটেলওয়ালা তখনও সেখানে দাঁড়িয়ে। স্বামীজির সঙ্গে নিশ্চয়ই দেখা হয়নি, তাই তো? না, আপনি কেমন করে জানলেন? আপনি উপরে ওঠার সঙ্গে সঙ্গেই স্বামীজিকে খিড়কির দিক থেকে হনহন করে এদিকে আসতে দেখলাম। তা আমি তাকে আপনার কথা বললাম। তিনি বললেন, আমার এখন তাড়া আছে, কারোর সঙ্গে মুলাকাত করার ফুরসত নেই। তারপর হন্তদন্ত করে ওই গলিটার মধ্যে ঢুকে পড়লেন। জয়ন্ত বাড়িমুখো হলো। মনে মনে ভাবতে লাগলো, স্বামীজি আমার সঙ্গে এমন লুকোচুরি খেলছেন কেন? বেনামি চিঠি বিলি করে তিনি গুম হয়ে যান, ধরতে গেলে পালিয়ে যান, মানে আমাদের ভয় করেন। এদিকে আবার মাছ মাংস সবই চলে। একাই 3 জনের খাবার খতম করতে পারেন, যেখানে সেখানে যার তার হাতের রান্না খেতেও তার কোনো আপত্তি নেই। তবে কি ইনি নকল সন্ন্যাসী নাকি কোনো ছদ্মবেশী? কি হলো জয়ন্ত? সন্ন্যাসী কি বললেন? কিছুই না, কিছু বলার আগেই আড়ালে গা ঢাকা দিলেন। তাই নাকি? তাহলে এখন উপায়? জিনিসপত্র সব গুছিয়ে নাও, আজই আমরা মুর্শিদাবাদ যাব। মানে? একটু তদন্ত করা দরকার সুন্দরবাবু। কিসের তদন্ত? গুপ্তধনের। আপনি তাহলে আমার ঠাকুরদার গল্প সত্যি বলে মনে করেন? করি। দেখছেন তো, আপনি এখানে এসেছেন বলে এরই মধ্যে আমাদের উপর হামলা শুরু হয়ে গেছে। কোনো লোক বা দল চায় না আমরা আপনাকে সাহায্য করি। তাদের এই আপত্তির মূলে নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু সেজন্য মুর্শিদাবাদে যাবার কি প্রয়োজন? জগৎ শেঠেরা তো মুর্শিদাবাদেই বাস করতেন বীরেনবাবু। সুতরাং তাদের রত্নকুঠি মুর্শিদাবাদেই আছে, এই হচ্ছে আপনার যুক্তি, তাই তো? ঠিক তাই। কিন্তু জয়ন্তবাবু, জগৎ শেঠের প্রাসাদ মুর্শিদাবাদে আগে ছিল, এখন তো তা গঙ্গার তলায়। আজ সেখানে গুপ্তধনের সন্ধান করতে গেলে আমাদের ডুবুরি সাজা ছাড়া উপায় নেই। জানি। তাহলে? আরে আমি তো সেই জন্যই ঠাকুরদার কাহিনীটা বাজে গল্প বলে ধরে নিয়েছি। ভুল করেছেন। তোমার যুক্তিটা কি একটু শুনতে পারি? সময় হলেই বলবো, এখন জিনিসপত্র গুছিয়ে নিন। এত তাড়াহুড়োর কি আছে? একটা কথা আপনি ভুলে যাচ্ছেন সুন্দরবাবু। বীরেনবাবুর ঠাকুরদার লেখা খাতার কিছু অংশ যদুনাথ বসু বা প্রতাপ চৌধুরীর হাতে গিয়ে পড়েছে। তার মধ্যেই হয়তো রত্নকুঠির ঠিকানাটা আছে। কাজেই দেরি করলে আমাদের ভাগ্যে আর শিকে ছিঁড়বে না। মুর্শিদাবাদ শহরের প্রান্তে
শীতকালের মরা গঙ্গা, যেন কোনো অগভীর বড় খাল। জলের স্রোত নেই বললেই চলে। নৌকার চালে বসে জয়ন্ত বলছিল, পলাশির যুদ্ধের আগের মুর্শিদাবাদ নাকি অন্যরকম ছিল। তখনকার ইংরেজদের চিঠিপত্র পড়ে জানতে পারি সেই মুর্শিদাবাদ আয়তনে আর সৌন্দর্যে লন্ডনের থেকেও বড় আর উন্নত ছিল। কিন্তু আজকের মুর্শিদাবাদকে দেখে মনে হচ্ছে কলকাতার শহরতলি এর উপরে টেক্কা মারতে পারে। হ্যাঁ, এ হচ্ছে আজ স্মৃতির শ্মশান। চারিদিকে ছড়ানো আছে ভাঙাচোরা ইটের স্তূপ আর পোড়ো পোড়ো বেরঙা শ্রীহীন অট্টালিকা। মরা গঙ্গার ঘাটের পাশে শুধু ওই নামমাত্র নবাবদের অট্টালিকাটাই দাঁড়িয়ে আছে। দলে দলে লোকে ওটা দেখার জন্যই ভিড় করে। স্রোতহীন গঙ্গার উপর দিয়ে মাঝিরা দাঁড় টেনে নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছে। অগভীর পরিষ্কার গঙ্গা জল একদম নিচ পর্যন্ত স্পষ্ট দেখা যায়। সর্বত্র ছড়িয়ে রয়েছে স্পঞ্জের মতো শৈবালপুঞ্জ। ওপারে দেখুন, ওই যে ওইখানে ছিল সিরাজউদ্দৌলার প্রমোদ প্রাসাদ। তাই নাকি? সিরাজউদ্দৌলার অপঘাতে মৃত্যুর পর প্রমোদ ভবনও গঙ্গার গর্ভে নিজেকে বিসর্জন দিয়েছে। সবাই স্তব্ধ। নৌকা ধীরে ধীরে এগিয়ে চলেছে। আচ্ছা, ওই ওদিকে গঙ্গার ধারে জলের কাছে কতগুলো বড় বড় ইটের স্তূপ দেখতে পাচ্ছি। ওখানেও কোনো প্রাসাদ ছিল নাকি? হ্যাঁ, ওইখানেই ছিল জগৎ শেঠের প্রাসাদ। আজও দু এক টুকরো ভগ্নাবশেষ পড়ে আছে। তবে কিছুদিন পরে ওইটুকুও গঙ্গার গর্ভে তলিয়ে যাবে। জয়ন্তবাবু, ওই জলের তলায় জগৎ শেঠের রত্নকুঠি খুঁজবেন কিভাবে? আমরা তো জলের তলায় খুঁজবো না বীরেনবাবু। তবে কোথায় খুঁজবো? ডাঙায়। কিন্তু গঙ্গার পারে তো শেঠদের প্রাসাদের কোনো চিহ্নই নেই। তবুও খুঁজে দেখব। মানে আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? আমি এতক্ষণ ধরে বোঝার চেষ্টা করছি, কিন্তু বুঝে উঠতে পারছি না। সুন্দরবাবু, খাতায় জগৎ শেঠের ইতিহাসে কি লেখা আছে? জগৎ শেঠ কুশল চাঁদ নিজের সম্পত্তির কিছু অংশ লুকিয়ে রাখার জন্য গোপন কুঠি তৈরি করেছিলেন। আর যাই হোক, কুশল চাঁদ নিশ্চয়ই নির্বোধ ছিলেন না। নিজেদের প্রাসাদের ভেতর গুপ্তকুঠি নির্মাণের চেষ্টা তিনি নিশ্চয়ই করবেন না। প্রাসাদ থেকে দূরে অন্য কোথাও গুপ্তকুঠি নির্মাণ করাই তার পক্ষে স্বাভাবিক ছিল। রাজধানীর বাইরেও যে জগৎ শেঠদের ভূসম্পত্তি ছিল, এটুকু অনায়াসে অনুমান করা যায়। বীরেনবাবুর ঠাকুরদা চন্দ্রনাথবাবু গঙ্গার ধারের এক পোড়ো বাগান বাড়ির কথা উল্লেখ করেছেন। তার পেছনে একটা সেকেলে নির্জন কুঁয়ো আছে, আর সেই কুঁয়োর গায়েই আছে একটা লোহার দরজা। আমার অনুমান ওই বাগান বাড়ির মালিক ছিলেন জগৎ শেঠ কুশল চাঁদ। সেকালের রাজারাজরা আর ধনীরা প্রায়ই পুকুর বা কুঁয়োর মধ্যে গুপ্তধন লুকিয়ে রাখতেন। কুশল চাঁদও নিশ্চয়ই সেকালের সেই রীতি বজায় রেখেছিলেন। আরেকটা ব্যাপার আছে, সেকালের ধনীরা গুপ্তধন লুকিয়ে রাখার পর আর একটা নিষ্ঠুর প্রথা মেনে চলতেন। যাদের সাহায্যে তারা গুপ্তধন পুঁতে রাখতেন, গুপ্তধনের নিরাপত্তার জন্য তাদের হত্যা করা হতো। কুশলচাঁদও তাই করেছিলেন। চন্দ্রনাথবাবু ইদারায় নেমে সেই হতভাগ্যদের মাংসহীন কঙ্কালি দেখেছিলেন। ইদারা নির্মাতা আর ধনবাহকদের হত্যা করার পর কুশলচাঁদ সেই ইদারা জলে ভরিয়ে দিয়েছিলেন। তারপর ধীরে ধীরে কুশলচাঁদের মৃত্যু, জগৎ শেঠদের পতন, তাদের প্রাসাদের অবক্ষয়, বেওয়ারিশ বাগান বাড়ির শোচনীয় দুর্দশা। বাগান পরিণত হয় কাঁটা জঙ্গলে, আর ইদারা হয়ে যায় জলশূন্য। মানুষ আর সে অঞ্চল মাড়ায় না। অনেক বছর পর চন্দ্রনাথবাবু ফুটবল কুড়োতে ইদারায় নেমে সেখানে লোহার দরজা দেখে কৌতূহলী হয়ে ওঠেন। তিনি জগৎ শেঠদের গুপ্তধনের কাহিনী জানতেন, কাজেই তাঁর সন্দেহ হয়। তাই পরে আবার গোপনে ইদারায় ফিরে গিয়ে গুপ্তধনের সন্ধান পান। বোধহয় সেই সম্পত্তিরই খানিকটা অংশ নিয়ে তাঁর ব্যবসার গোড়াপত্তন। অবশিষ্ট সম্পত্তি দুঃসময়ের জন্য আবার লুকিয়ে রাখেন। আমরা তারই আশায় এখানে এসেছি। তার লেখা খাতার সবটা পেলে হয়তো আমাদের কাজের সুবিধে হতো, কিন্তু
দুর্ভাগ্যক্রমে সেটা শত্রুপক্ষের হাতে চলে গেছে। তবু বাগানটা একবার আমরা খুঁজে দেখার চেষ্টা করব। গল্পটা জমাটে হয়েছে বটে, কিন্তু সেই বাগান বাড়ির ঠিকানা কোথায় পাবে? কেন, চন্দ্রনাথবাবু তো লিখেছেন জিয়াগঞ্জের 10-12 মাইল দূরে সেই বাগান বাড়ি আছে। তাহলেই বুঝি কেল্লা ফতে? আরে মশাই, মাথাটা একটু খাটানোর চেষ্টা করুন। ভুলে যাবেন না, লেখা ছিল জায়গাটা গঙ্গার ধারে, মুর্শিদাবাদের পরেই জিয়াগঞ্জ। সেখান থেকে আমরা হাঁটা পথে গঙ্গার ধার ধরে 10-12 মাইল এগোব। গঙ্গার ধারে 10-12 মাইলের ভেতর ওই রকম পরিত্যক্ত বাগানবাড়ির সংখ্যা নিশ্চয়ই খুব একটা বেশি হবে না। ঠিক। তা কোথায় নেমে আমরা হাঁটা পথটা ধরবো জয়ন্ত? জিয়াগঞ্জের ঘাটে। কিন্তু জয়ন্ত, বেশ কিছুক্ষণ ধরে একটা ব্যাপার আমি লক্ষ্য করছি। কি ব্যাপার? একটা উটকো পানসি আমাদের পেছনে পেছনে আসছে। ও, ওটাকে আমিও দেখেছি। সব জানালা বন্ধ, শুধু একটা খোলা জানালা দিয়ে একজন লোক মাঝে মাঝে আমাদের দেখছে। ঠিক তাই, পানসিটা কিন্তু একবারও আমাদের পেছনে ফেলে এগিয়ে যায়নি। আমরা যখন জগৎ শেঠের প্রাসাদের ধ্বংসাবশেষের কাছে নৌকো থামিয়েছিলাম, ওটাও থেমে গিয়েছিল। তারপর আমাদের সঙ্গে সঙ্গেই আবার চলতে শুরু করলো। বাবু, জিয়াগঞ্জের ঘাট আয়া পড়ছে। এসো মানিক, আমরা এখানে নেমে ওই পানসিটার ওপর নজর রাখি। সবাই একে একে নেমে একটা বাড়ির আড়ালে গিয়ে খাপটি মেরে দাঁড়িয়ে রইল। অজানা পানসিটা ধীরে ধীরে এগিয়ে এলো। ঘাটে এসে থামার পর আধ ঘন্টা চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর আবার ঘাট ছাড়িয়ে যেদিকে যাচ্ছিল সেদিকে তরতর করে চলে গেল। বাবা, বাজলাম, হাড়া কেটে গেছে। সম্ভবত না সুন্দরবাবু, ওই দেখুন আবার একটা নৌকো আসছে। তাতে কি, নদী দিয়ে নৌকা যাবে না? নৌকোর জানালার কাছে কে বসে আছে দেখেছেন? সুন্দরবাবু চমকে উঠলেন, তার দুই চোখ বিস্ফারিত। নৌকোর জানলার কাছে যে বসে আছে তার মাথায় চটার ঘটা, মুখে গোঁফদাড়ির জঙ্গল, আর গায়ের গেরুয়া কাপড়ের খানিকটা অংশও দেখা যাচ্ছে। আরে, এ তো সেই বাবাজি। এ নৌকাটাও জিয়াগঞ্জের ঘাট ছাড়িয়ে এগিয়ে গেল। কি ব্যাপার বলো তো জয়ন্ত, কিছুই তো বোঝা যাচ্ছে না। বোঝার দরকারও নেই, চলুন। গঙ্গার ধারের একটা জায়গা। জায়গাটাকে বাগানও বলা যায় না, আবার বাড়িও বলা যায় না। তবে এদিক ওদিক পাঁচিলের কিছু কিছু চিহ্ন এখনো চোখে পড়ে। গোটা কয়েক পুরনো অফলা ফল গাছের সঙ্গে অশ্বত্থ বটের দঙ্গল। যত্রতত্র ছড়িয়ে রয়েছে ঝোপঝাড় আর আগাছা। বাড়ির বদলে ভেঙে পড়া ছাদ আর ধসে যাওয়া বনিয়াদ। কোনো ক্রমে দাঁড়িয়ে থাকা একাধটা ভাঙাচোরা দেওয়াল। দরজা জানালা নেই, তবে একসময় এটা যে কোনো শৌখিন ধনীর সাধের ডেরা ছিল তার সামান্য প্রমাণ এখনো আছে। লোকের মুখে শোনা যায় আগে এখানে বাগান বাড়ি ছিল এবং পেছনের বড় মাঠটা আজও বাগান বাড়ির মাঠ নামেই পরিচিত। সেই সূত্রেই জায়গাটার খোঁজ পাওয়া সহজ হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে সেই ইদারা। বাঙালিরা যে পাতকুঁয়ো তৈরি করে তা হচ্ছে ইদারারই ছোট সংস্করণ। সাধারণত ইদারা তৈরি করে অবাঙালিরা। আর মনে রাখতে হবে, জগৎ শেঠদের পূর্বপুরুষ এসেছিলেন রাজপুতানা থেকে। সুন্দরবাবু ইদারার ভিতরে উঁকি ঝুঁকি মেরে বললেন, ওরে বাবা, এর তলাটা যে একেবারে অন্ধকারে, কিছুই দেখা যাচ্ছে না। সঙ্গে দড়ির সিঁড়ি এনেছি, তলায় কি আছে এখনই দেখতে পাবো। কিন্তু আমার এই শরীর নিয়ে ওই দড়ির সিঁড়ি ধরে ঝুলে পড়লে সিঁড়ি কি আর আস্ত থাকবে? তাছাড়া কুশলচাঁদ ওখানে অনেকগুলো লোককে খুন করেছিল, তাদের প্রেতাত্মারাও যে ওখানে নেই এমন কথা কি জোর করে বলা যায়? ভালোই তো, গুপ্তধরের সাথে সাথে ভূত দর্শনও হয়ে যাবে। কি বলুন? এই আমি মরছি নিজের জ্বালায়, তার উপর তুমি আমায় জ্বালিও না মানিক। চন্দ্রনাথবাবু ইদারায় নেমে কি একটা ফোসফোসানি শুনেছিলেন, মনে নেই?
আরে ওটা সাপের শব্দ। এঁদো কুঁয়োয় অনেক সময় সাপ বাসা বাঁধে। এটা তোমার ধারণা জয়ন্ত, আমি নিশ্চিত। বাজে কথায় সময় নষ্ট করে লাভ নেই সুন্দরবাবু, বেলা বেড়ে চলেছে, আর দেরি নয়। মানিক, একটা লণ্ঠন দাও তো, আর একটা লণ্ঠন তোমার পিঠে ঝুলিয়ে নাও। জয়ন্ত দড়ির সিঁড়ির উপরে পা রেখে অধীর স্বরে বলল, জয়ন্ত, গোয়ার তুমি করো না ভাইয়া। আমার কেন যেন সন্দেহ হচ্ছে কারা সব আড়ালে গা ঢাকা দিয়ে আমাদের লক্ষ্য করছে গো। প্রতাপ চৌধুরীদের কথা বলছেন তো? কিন্তু ওরা কেমন করে জানবে যে আমরা বাগানবাড়ির ঠিকানাটা খুঁজে পেয়েছি? শত্রুদের অবহেলা করা উচিত নয় জয়ন্ত। জয়ন্ত ইদারার মুখ থেকে সরে এসে বলল, মানিক, সুন্দরবাবু ঠিক কথাই বলেছেন। ওর অভিজ্ঞতার একটা দাম আছে। গুপ্তধন খোঁজার উত্তেজনায় আত্মহারা হয়ে আমরা আসল কথাটাই ভুলে গিয়েছিলাম। আমি ভুলিনি, কিন্তু সেই শত্রুরা এখন কোথায়? দেখো, জলপথে তারা যে আমাদের অনুসরণ করেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু জিয়াগঞ্জ ঘাটেই তো তাদের আমরা ঝেড়ে ফেলেছি। সত্যি কি ঝেড়ে ফেলতে পেরেছি? হাঁটা পথে এতখানি এগিয়ে এলাম, কেউ আমাদের ফলো করছে বলে তো মনে হয় না। আমি তো চোখ কান খোলা রেখেই লক্ষ্য রেখেছিলাম, কাউকে তো দেখতে পাইনি। তা পাইনি, কিন্তু আমি আগেই তোমাদের কাছে প্রতাপ চৌধুরীর ট্যাকটিক্সের কথা বলেছি। লোকটা ডেঞ্জারাস। আমি কিন্তু কেমন যেন একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। পুলিশে চাকরি করে করে আপনি সন্দেহবাতিগ্রস্ত হয়ে গেছেন। ঠাট্টা করছো করো, কিন্তু বিপদে পড়লে আমার কথাই মনে পড়বে, এই বলে রাখলাম। সুন্দরবাবু ঠিকই বলেছেন মানিক, ওর পরামর্শ আমাদের মেনে চলা উচিত। শত্রুরা কিন্তু সজাগ। কিন্তু তারা আছে কোথায়? ধরে নাও আশেপাশেই, তবে সামনে নয়, আড়ালে। আমার ধারণা তারা কোনো সুযোগের অপেক্ষায় আছে। আমাদের সকলের একসঙ্গে ইদারায় নামা ঠিক হবে না। তবে অন্তত একজনকে এখানে পাহারায় রেখে যেতে হবে। হ্যাঁ, কিন্তু কে থাকবে? সুন্দরবাবু। হ্যাঁ, আমি একা। দোকার পাবেন কাকে বলুন? মানিক কিছুতেই আমাকে ছাড়তে রাজি হবে না, আর আমিও তাকে ছাড়ব না। সে আমার ডান হাতের মতো। আর বীরেনবাবু এসব ব্যাপারে একেবারেই কাঁচা। ওর এখানে থাকা না থাকা একই ব্যাপার। না না, বীরেনবাবুকে আমিও চাই না। যদি কোনো বিপদ ঘটে ওকে সামলানো দায় হয়ে উঠবে। কিন্তু আমার পক্ষেও এখানে একা থাকাটা ঠিক হবে? কেন হবে না? আপনি কত যুদ্ধ জয় করেছেন একবার ভাবুন তো। আপনার এক হাতে রইল রিভলভার আর এক হাতে বাঁশি। বিপদ দেখলে দুটোই ব্যবহার করবেন। আর আমরা তো ধারে কাছেই রইলাম, বাঁশি শুনলেই ছুটে আসবো। এসো মানিক, আসুন বীরেনবাবু। সুন্দরবাবু রিভলভার বার করে বললেন, জয় বিপদ ভঞ্জন মধুসূদন, জয় মধুসূদন, জয় মধুসূদন। পশ্চিমের সম্ভ্রান্ত বাড়ির ইদারার মতো ব্যবস্থা। বেড রীতিমতো বড়। সার সার সিঁড়ির ধাপ নেমে গিয়েছে নিচের দিকে কিছু দূর পর্যন্ত। তারপরেই অবারিত শূন্যতা, ঘুটঘুটে অন্ধকার। মাঝে মাঝে টর্চের চাবি টিপলে দেখা যাচ্ছে মানুষের অভাবিত বিরক্তিকর আবির্ভাবে ইদারার গায়ে দিকে দিকে ব্যস্ত হয়ে ছুটোছুটি করছে মাকড়সা, বিছে আর কাঁকড়া বিছের দল। সেই সঙ্গে তক্ষকদের প্রতিবাদ। সর্বাঙ্গ ভয়ার্ত হয়ে ওঠে সেই ফোঁস ফোঁস শব্দে। শুনেছ মানিক? চন্দ্রনাথ বাবুর লেখা সেই অপার্থিব গর্জন। কামড়াবে না তো? সেটা ওদের খুশি আর আমাদের বরাত। উফ, নামছি তো নামছি, শেষ যেন আর হয় না। আমার মনে হয় আর বেশি নামতে হবে না। মানিক আলো ফেলে দেখল রাশি রাশি হাড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইদারার তলদেশে। দুটো লণ্ঠনের আলো জ্বলে উঠল। গুণে দেখা গেল 9টা অস্থিসার নরমুণ্ড। সেগুলো কঙ্কাল থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। দেখলেই বুকটা কেমন যেন ধড়াস করে ওঠে। হঠাৎ বীরেন সভয়ে চিৎকার করে উঠল। বীরেন কাঁপতে কাঁপতে একটা নরমুণ্ডের দিকে আঙুল তুলে দেখালো। ওর চোখের কোটরের মধ্যে কি যেন জল জল করছে। জয়ন্ত বিস্মিত হয়ে দেখল সত্যিই তাই। চক্ষু কোটর সত্যিই জ্বলছে, একটু একটু যেন নড়ছেও। কিন্তু সে ভয় পেল না।
হাতের টর্চের সাহায্যে নরমুণ্ডটাকে ঠেলে দিল। কোটর ছেড়ে বেরিয়ে এলো একটা ত্রস্ত টিকটিকি। সত্যি জয়ন্ত, আমারও বুকটা ছ্যাদ করে উঠেছিল। এমন করেই লোক ভূত দেখে। ভালো করে চারিদিক দেখার জন্য জয়ন্ত আর মানিক লণ্ঠন দুটো মাথার উপরে উঁচু করে তুলে ধরল। প্রথমেই চোখে পড়ল গর্ভগৃহের লোহার দরজা, এত ছোট যে দ্বারপথ দিয়ে ভেতরে ঢুকতে গেলে মাথা নামিয়ে হেঁট না হলে চলবে না। এ কি, দরজার পাল্লা দুটো খোলা কেন? এ বোধহয় চন্দ্রনাথবাবুর কীর্তি। গুপ্তধন পাওয়ার আনন্দে আকুল হয়ে তিনি যাওয়ার সময় দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। হতে পারে, তবে ইদারার জল যখন শুকিয়ে গিয়েছে, দরজা খোলা থাকলেও কোনো ক্ষতি হবে না। দেখো মানিক, ইদারার এখানটা পাথর দিয়ে শক্ত করে গড়া, আর ওস্তাদ কারিগরেরা পাথরের গায়ে এমন নিপুণ হাতে লোহার কপাট বসিয়েছেন যে এক ফোঁটা জলও ভেতরে ঢুকতে পারবে না। তাছাড়া কত কাল এটা জলের তলায় ডুবেছিল, তবু দেখো কেমন মরচে পড়েনি। চলুন চলুন আমরা ভেতরে যাই। আরে মশাই দাঁড়ান, লণ্ঠনের সঙ্গে সবাই টর্চ ব্যবহার করুন। ভেতরে কি বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য কে জানে। কিসের বিপদ? বহুকাল পরে এই পাতালপুরীর দরজা খোলা পেয়ে হয়তো ভেতরে কোনো বিষধর গোখরো বা ময়াল সাপ বাসা বেঁধেছে। কেউ বিষ ছড়ায়, কেউ বিষে মারে। খুব সাবধানে তিনজন ঘরে ঢুকল। লণ্ঠনের আলোয় দেখল ঘরটা মাঝারি আকারের, পাথরের তৈরি, কিন্তু ময়াল বা কোনো জাতীয় বিষধর সরীসৃপ দেখা দিল না। জয়ন্ত বিস্মিত স্বরে বলল, কিন্তু গুপ্তধন কোথায় হে? এই যে একেবারে খালি ঘর। এখানে এসো মাটি কোপাতে হবে নাকি? মাটি আর কোথায় বীরেনবাবু, সবই তো পাথর। আসলে আমরা নির্বোধ। গাছে কাঁঠাল আছে ভেবে গোপে তেল দিয়েছি, কিন্তু তার আগেই বুদ্ধিমানে কাঁঠাল নিয়ে গেছে। এ তাহলে সেই প্রতাপ চৌধুরীরই কাজ। তাহলে মানতেই হবে যে প্রতাপ চৌধুরী অত্যন্ত করিতকর্মা লোক। জয়ন্ত, তুমি ভুলে যাচ্ছ যে চন্দ্রনাথবাবুর লেখার সম্পূর্ণ খাতা পড়ার সুযোগ আমরা পাইনি। তার খানিকটা অংশ প্রতাপ চৌধুরীর হাতেও গিয়েছে। হয়তো সেই অংশটাই আসল অংশ। সেটুকু ছিঁড়ে নিয়ে গিয়ে প্রতাপ বাকি কাগজগুলো ফেলে দিয়ে গেছে। কিন্তু তো একটা খটকা থেকেই যাচ্ছে। কি ব্যাপারে বলো তো? জয়ন্ত জবাব দেবার আগেই আচমকা ঝনঝন শব্দে পাতালপুরীর সেই কক্ষ প্রতিধ্বনিত হয়ে উঠল। সবাই সবিস্ময়ে দেখল ঘরের সেই লৌহ কপাট বন্ধ হয়ে গেল। জয়ন্ত দৌড়ে গিয়ে দরজাটা দুহাতে টানাটানি করতে লাগলো, কিন্তু দরজা খুলল না। অনেক বাইরে থেকে কেউ দরজাটা বন্ধ করে দিয়েছে। খানিকক্ষণ কারুর মুখ দিয়েই কোনো কথা বেরোলো না। সেই ভূগর্ভ গৃহের স্তব্ধতা এমনই নিবিড় যে হাত ঘড়ির ক্ষীণ টিকটিক শব্দ স্পষ্ট শোনা যায়। কটা বাজে? 5:30। বাইরের পৃথিবীতে একটু একটু করে অন্ধকার নেমে আসছে। তারপর রাত হবে, তারপর হবে সকাল। কিন্তু আমরা কি তা দেখতে পাবো? লণ্ঠন দুটো তেল কাল সকালেই বোধহয় ফুরিয়ে যাবে। টর্চের আলো দেবার শক্তিও আর বেশিক্ষণ নয়। তারপর সব অন্ধকার। যতক্ষণ ভাজবো ততক্ষণ। কিন্তু সে আর কতক্ষণ মানিক? আমাদের সঙ্গে না আছে জল, না আছে খাবার। বীরেন একেবারে বোবা। জয়ন্ত ঘরের ভিতরে এক চক্কর ঘুরে এসে বলল, কিন্তু দরজাটা কে বন্ধ করতে পারে বলো তো? পারেন সুন্দরবাবু, কিন্তু এমন সাংঘাতিক মজা তিনি করবেন বলে বিশ্বাস হয় না। আর প্রতাপ চৌধুরী? কিন্তু ইন্দারার মুখে তো সুন্দরবাবু পাহারায় আছেন। হয়তো তিনিও বন্দী কিংবা নিহত। আমরা কিন্তু ওপর থেকে রিভলভার বা বাঁশির আওয়াজ শুনতে পাইনি। প্রতাপ চৌধুরীর নরহত্যায় কোনো আপত্তি আছে বলে তো মনে হয় না। সম্ভবত তাই, কিন্তু ফল একই, আমাদের মরতে হবে।
এইভাবে মরবো বলেই কি জন্মেছিলাম? আমি চিরকালই নিয়তিবাদী। আজও নিয়তির ওপর নির্ভর করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাই বটে। আবার কিছুক্ষণের নীরবতা। আবার শোনা যায় হাতঘড়ির টিকটিক। একটু আগেই তোমায় প্রতাপ চৌধুরীর ট্যাকটিক্সের কথা বলছিলাম না মানিক? তার পদ্ধতি কিছুমাত্র বদলায়নি। সে নিজে দেখা দেয় না, কিন্তু শত্রুদের বন্দি করে। সত্যি কি আর কিছুই করার নেই জয়ন্তবাবু? না। আপনি ভালো করে দেখেছিলেন দরজাটা সত্যি বন্ধ কিনা? আপনার কি সন্দেহ হচ্ছে? কি জানি, যদিও। বেশ, আপনিও একবার টেনে দেখুন বরং। বীরেন যন্ত্রচালিত পুতুলের মতো পায়ে পায়ে এগিয়ে গেল। তার মুখে উৎসাহের লেশ মাত্র নেই। জয়ন্ত আর মানিক তার দিকে ফিরেও তাকালো না। বীরেন আংটা ধরে খুব জোরে এক টান মারল, আর সঙ্গে সঙ্গে ঝনঝন করে বন্ধ দরজার পাল্লা আবার খুলে গেল। এ কি ভোজবাজি, নাকি বীরেন জাদুর খেলা জানে? বীরেনও হতভম্ব। তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। সত্যি কি দরজা খুলে গেছে? আমি ভুল দেখছি না তো মানিক? না, খোলাই তো দেখছি। কিন্তু আমি নিশ্চিত দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল মানিক। বন্ধ ছিল না জয়ন্তবাবু, আমি একবার টানতেই খুলে গেল। হ্যাঁ, কিন্তু আমি একবার দুবার নয়, প্রাণপণে টেনে দেখেছি বারবার। তাহলে একটু আগে তুমি যা বলেছিলে এ হচ্ছে সেই নিয়তির লীলা? না মানিক, কেউ একটা বাইরে থেকে দরজাটা আবার খুলে দিয়েছে। কে খুলে দেবে? সুন্দরবাবু? কিন্তু সুন্দরবাবুকে আমাদের সঙ্গে এতটা নিষ্ঠুর রসিকতা করবেন? আমারও বিশ্বাস হয় না। বাইরে কেউ দাঁড়িয়ে আছে কিনা চট করে একবার দেখো তো। মানিক বাইরে ছুটে গেল। এখানে কেউ নেই। জয়ন্ত বোকার মতো মাথা নাড়তে নাড়তে ঘর থেকে বেরিয়ে এলো। সত্যি কোনো অঘটন ঘটেছে মানিক, কিন্তু সেটা যে কি? সুন্দরবাবু হয়তো অদ্ভুত সমস্যার সমাধান করতে পারবেন। ওপরে চলো। তাই চলো। রত্নকুঠি তো রত্নহীন। তারা ওপরে এসে উঠল। তখন রাত হয়ে গেছে। সর্বাঙ্গে নিবিড় কালিমা মেখে জঙ্গলের বড় বড় গাছগুলো কি যেন নৈশ্য রহস্য নিয়ে পরস্পরের সঙ্গে কানাকানি করছে মর্মর ভাষায়। সুন্দরবাবু, সুন্দরবাবু, সুন্দরবাবু! কিন্তু কেউ সাড়া দিলে না। ঘুমিয়ে পড়েননি তো? সেটা সম্ভব নয়। নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। কি অঘটন? তা জানি না। মানিক, তুমি ডান দিকে দেখো, আর বীরেনবাবু আপনি এদিকটা দেখুন, আমি ওদিকটা দেখছি। আগে সুন্দরবাবুকে খুঁজে বের করা দরকার। জায়গাটার একদিকে মাঠ, অন্যদিকে নদী। পুরোটাই জঙ্গলে ঘেরা। রাত বিরেতে লোকজন কেউ আসে না। জমি এবড়ো খেবড়ো এবং খানা ডোবায় ভর্তি। সুন্দরবাবুর পাত্তা সহজে পাওয়া যাবে বলে কেউ ভাবেনি। কিন্তু মানিক একটুখানি এগিয়ে যেতেই দেখল একটা ঝোপ ঘন ঘন দুলছে, যেন কোনো জন্তু সেখানে ছটফট করছে। মানিক কিছুক্ষণ স্থির দৃষ্টিতে সেই দিকে চেয়ে রইল। তারপর ঝোপের খানিকটা সরিয়ে আলো ফেলে সে দেখল সুন্দরবাবু সেখানে মাটিতে শুয়ে হাত পা ছুটছেন। তার হাত পা দড়ি দিয়ে বাঁধা, মুখ চোখ কাপড় দিয়ে ঢাকা। তাড়াতাড়ি তাকে বন্ধনমুক্ত করতে করতে মানিক চিৎকার করে উঠল, জয়ন্ত, সুন্দরবাবুকে পেয়েছি। সুন্দরবাবু হাঁফাতে লাগলেন। এ কি, আপনার এই দশা কে করলো মশাই? চোখে দেখিনি, তবে পরে কানে শুনে আন্দাজ করেছি। মানে একটু ঝেড়ে কাশুন তো। এখন এখন বেশি বুঝিয়ে বলার শক্তি নেই। তোমরা তো ইদারায় নেমে গেলে, আমি ঠায় বসে বসে পাহারা দিতে লাগলাম। কোথাও কারোর সারা শব্দ নেই। আচমকা পেছন থেকে আমার কানের ঠিক পাশে কি যেন একটা বেমক্কা ঘুষি মারল। বক্সাররা যাকে বলে র্যাবিট পাঞ্চ, এরকম ঘুষি মানুষকে তৎক্ষণাৎ অজ্ঞান করে দেয়। আমি একেবারে বেহুশ। জ্ঞান হতে দেখি আমার এই অবস্থা। আমার দু চোখ বন্ধ, মুখ বন্ধ, নড়াচড়ার ক্ষমতা নেই। শুধু কান খোলা ছিল বলে শুনতে পাচ্ছিলাম। শুনলাম অনেকগুলো পায়ের শব্দ। কে যেন বলল, বড়বাবু,
লোহার দরজাটা বন্ধ করে দিয়েছি। তারপর বোধহয় বড়বাবু বলল, দড়ির সিঁড়িটা টেনে তুলে নে, আর এটাকে ওই ঝোপের মধ্যে ফেলে দিয়া। তারপর আমাকে হির হির করে টেনে এই ঝোপের ভেতরে এনে ফেলল। ওখান থেকে শুনলাম সেই বড়বাবু বলল, চল, আর কেউ আমাদের জ্বালাতে আসবে না। তারপর আর কিছু শুনতে পাইনি। তারপর তারপর আর কি, অনেকক্ষণ ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছু শুনতে পাইনি। কিছুক্ষণ আগে হঠাৎ একটা পায়ের শব্দ আমার কানের পাশে এসে থামল। আমি তো নড়নচড়ন, ভাবলাম এবারে বুঝি প্রাণটা গেল। কিন্তু তারপরে শুনি কে একজন আমার কানের কাছে মুখ এনে বলল, সুন্দরবাবু, মন দিয়ে শুনুন, আমি দড়ির সিঁড়িটা আবার ইদারের ভিতর ঝুলিয়ে রেখেছি, আর লোহার দরজাটাও খুলে দিয়েছি। আপনার কোনো ভয় নেই। জয়ন্তবাবুরা এখনই এসে আপনাকে উদ্ধার করবেন। তাদের বলবেন প্রতাপ চৌধুরী তার দলবল নিয়ে বীরেনবাবুর সাবেক বাড়ির দিকে গিয়েছে। তারপর আবার পায়ের শব্দ, আবার সেই ঝিঝির ডাক। বেশ কিছুক্ষণ পরে তোমাদের ডাকাটাকে শুনলাম, কিন্তু মুখ বাঁধা, তাই বাঁধা পা দুটো ছুঁড়ে ঝোপ নেড়ে তোমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলাম। তারপর আর কি। সুন্দরবাবুর শেষের কথাগুলো জয়ন্ত যেন শুনছিল না। সে হঠাৎ চিন্তামগ্ন হয়ে পড়ল। জয়ন্ত, শেষে যে লোকটা সুন্দরবাবুর কাছে এসেছিল সে নিশ্চয়ই এই সন্ন্যাসী। আমরা তাকে চিনি না ঠিকই, কিন্তু কিন্তু সে আমাদের সকলকেই চেনে। তার দৌলতেই আজ আমরা ওই সুড়ঙ্গ থেকে মুক্তি পেয়েছি। হ্যাঁ, আবার তার অনুগ্রহেই আজ প্রতাপ চৌধুরী সদল বলে ধরা পড়তে পারে। বুঝেছি, তুমি এখনই বীরেনবাবুর বাড়ির দিকে ধাওয়া করতে যাও। নিশ্চয়ই, এই সুযোগ কেউ ছাড়ে নাকি? দুটো মুশকিল আছে। প্রথমত, সেখানে পায়ে হেঁটে গিয়ে পৌঁছতে অনেক সময় লাগবে। ততক্ষণ তারা কি থাকবে? দ্বিতীয় মুশকিল, দলে তারা ভারী। তা ঠিক। সুন্দরবাবু, উঠুন, স্থানীয় পুলিশ স্টেশনে তাড়াতাড়ি যান। আপনি সম্প্রতি অবসর নিলেও বাংলাদেশের পুলিশ বিভাগে যথেষ্ট সুপরিচিত। খবর দিন কুখ্যাত ফেরারি আসামি প্রতাপ চৌধুরীর সন্ধান পাওয়া গিয়েছে। তাকে গ্রেপ্তার করার জন্য সাহায্য চান। প্রতাপকে ধরার জন্য সরকার ৫,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। সুতরাং সুখবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের তৎপরতা ৩ গুণ বেড়ে যাবে। আর শুনুন, সবাইকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য ২-৩খানা গাড়িও দরকার। ওদের সে ব্যবস্থাও করতে বলবেন। ভোরবেলা পূব আকাশে সবে কমলা রঙের আভা দেখা যাচ্ছে। বীরেনবাবুর বসত বাড়ির চারপাশ একেবারে নিস্তব্ধ। যদি অপরাধীরা সাড়া পায় সেই ভয়ে ঘটনাস্থল থেকে খানিক তফাতে গাড়ি থামিয়ে পুলিশের লোকেরা চুপি চুপি গ্রামের ভিতরে প্রবেশ করেছে। স্থানীয় বাসিন্দাদের অধিকাংশই তখনও ঘুম থেকে ওঠেনি। কয়েকজন বয়স্ক লোক সবে বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছে এবং গৃহস্থদের কয়েকজন মেয়ে বউ কলসি কাঁখে নিয়ে পুকুর ঘাটে চলেছে। হঠাৎ সকলে দেখল পুলিশ বাহিনী এসে বাগজি বাড়ির চারিদিক ঘিরে ফেলল। যারা বাইরে বেরিয়েছিল ভয়ে যে যার বাড়ি ফিরে গেল। বাগজিদের অর্থাৎ বীরেনবাবুদের বাড়িটা ছিল সেকেলে ৩ মহলা বাড়ি। বাড়ি ঘিরে আগে যে বাগান ছিল তা এখন পরিণত হয়েছে ছোটখাটো একটি মাঠে। বাড়ির সীমানা নির্দেশের জন্য বেড়া দেওয়া আছে ঠিকই, কিন্তু কোনো দরজা নেই। যে কেউ অনায়াসে সীমানার ভেতরে এসে পুকুরের জল ব্যবহার করে। সুন্দরবাবু, মানিক আর বীরেনকে নিয়ে জয়ন্ত লুকিয়ে রইল বাড়ির পিছন দিকে। থানার দারোগা কিছু লোক নিয়ে বাড়ির সদরের দিকে এগিয়ে গেলেন এবং বাকি লোকদের মোতায়েন রাখলেন চারিদিকে পাহারা দেবার জন্যে। নিরাপদ ব্যবধানে থেকে বাড়ির যতটা কাছে যাওয়া যায় ততটা কাছে গিয়ে দারোগাবাবু গলা চড়িয়ে হাঁক দিলেন, ভেতরে কে আছে? বাইরে বেরিয়ে এসো। দোতলার একটা জানলায় কেউ একজন এতক্ষণ দাঁড়িয়েছিল। দূর থেকে লক্ষ্য করছিল পুলিশের কাণ্ড কারখানা। কিন্তু দারোগাবাবুর নির্দেশবাণী শোনার সঙ্গে সঙ্গেই সে ভেতরে ঢুকে গেল। কয়েক মিনিট কাটল, সদর দরজাও খুলল না, বাড়ির ভেতর থেকেও কোনো সারা শব্দ এলো না।
কে আছো? দরজা খোলো, নইলে আমরা দরজা ভেঙে ভিতরে ঢুকবো। তবুও কেউ সাড়া দিল না। মিনিট দুয়েক অপেক্ষা করে দারোগাবাবু হুকুম দিলেন, এই দরজা ভাঙো, যে বাধা দেবে তাকেই গুলি করবে। এই সময় বাড়ির ভিতর থেকে কে যেন বলল, দরজা ভাঙতে হবে না, আমরা বাধা দেব না, আত্মসমর্পণ করব। ভালো, বেরিয়ে এসো, একে একে বেরিয়ে এসো। দরজা খুলে গেল। পরপর 9 জন লোক বাইরে এসে দাঁড়ালো। সবার গুন্ডার মতো চেহারা, প্রত্যেকের হাতে লোহার হাতকড়া পরিয়ে দেওয়া হলো। কুখ্যাত প্রতাপ চৌধুরী সদল বলে এমন শান্তিপূর্ণভাবে ধরা দিল দেখে জয়ন্তের বিস্ময়ের আর সীমা রইল না। সে তাড়াতাড়ি সামনে এসে বন্দীদের মুখের ওপরে চোখ বুলিয়ে বলে উঠল, প্রতাপ চৌধুরী কোথায়? তোমরা কেউ প্রতাপ চৌধুরী নও। আমরা প্রতাপ চৌধুরী কেন হতে যাব হুজুর? বাপ মা তো আমাদের অন্য নাম রেখেছে নাকি? চুপ, বল প্রতাপ চৌধুরী কোথায়? দারোগা বাবু, আমার সঙ্গে কিছু লোক দিন তো, বাড়ির ভেতরটা আমি একবার খুঁজে দেখতে চাই। তন্ন তন্ন করে তল্লাশির পরেও প্রতাপ চৌধুরীকে পাওয়া গেল না। কিন্তু দেখা গেল খিড়কির দরজাটা খোলা। সন্দেহজনক, খিড়কিটা খোলা কেন? ভাবতে ভাবতে জয়ন্ত বাড়ির বাইরে গিয়ে দাঁড়ালো। দেখল জায়গাটা গাছপালায় আচ্ছন্ন। অল্প দূরেই পুকুরের একটা ঘাট। জয়ন্ত সেই ঘাটের দিকে এগিয়ে গিয়ে দেখল একজন আধবুড়ো পাহারাওয়ালা খানিক দূরে পাহারা দিচ্ছে। তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, একটু আগে কোনো লোককে দেখেছো? না বাবু। কাউকে দেখোনি? আগে একটা মেয়ে মানুষকে দেখেছি। মেয়ে? আগে ওই গাঁয়েরই কোনো মেয়ে হবে। ওই মেটে কলসিতে জল নিতে এসেছিল আর কি। সকাল বিকেল সবাই তো আসে। ও, তা জল ভরে মেয়েটি কোথায় গেল? আগে পুলিশ দেখে ভয় পালিয়ে গেল হুজুর। ঘুমটায় মুখ ঢেকে? হ্যাঁ। কোন দিকে গেল? ওই যে ওই দিকে, ওই বাড়ির পেছন ভাগে যে রাস্তাটা দেখতেছেন ওই দিকে। তুমি তাকে ছেড়ে দিলে কেন? বলেন কি বাবু, আমরা তো বাড়ির ভেতরকার দুশ্মনদের ধরতে এসেছি। গাঁয়ের ভদ্রলোকের মেয়ে ছেলেদের ধরবো কেন? সে তো বাড়ির ভেতরেও ছিল না। ঠিক দেখেছ? হ্যাঁ বাবু, মেয়েটা কলসি নিয়ে নিচ থেকে উঠছিল পুকুর ঘাটের ওপরে। বীরেনবাবু, এই পায়ে চলা রাস্তাটা কি গাঁয়ের দিকে গেছে? না না, গঙ্গার দিকে। ওই বাঁশঝাড়টার পরেই কলা বাগান, তারপরেই গঙ্গা। বাড়ির দোতলা থেকে দেখা যায়। এখন আর আফসোস করে লাভ নেই, আমাদের এত চেষ্টা সব ব্যর্থ হলো। হ্যাঁ, তুমি কি বলতে চাও সেই মহিলা? মহিলা নয়, পুরুষ। ও প্রতাপ চৌধুরী শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে নারীর ছদ্মবেশ ধরে পালিয়েছে। এখন আর তাকে ধরার কোনো উপায় নেই। তবু ওদিকটা একবার দেখে আসি, চলুন। সবাই সেদিকে এগিয়ে গেল। খানিকটা এগোনোর পর হঠাৎ এক কল্পনাতীত দৃশ্য চোখে পড়ল সবার। বাঁশঝাড় আর কলা বাগানের মাঝখানে পায়ে চলা রাস্তার পাশে খানিকটা জঙ্গুলে জমি। সেখানে মাটিতে পড়ে আছে দুটো রক্তাক্ত দেহ। একজন মৃত, আরেকজন মৃতপ্রায় হলেও তখনও জীবিত। সকলে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল। মৃতদেহটার দিকে আঙুল দেখিয়ে জয়ন্ত বলল, ওই দেখো মানিক, পুরুষের দেহে নারীর শাড়ি। ওকে চিনতে পারছো? আমি পাচ্ছি, এ সেই ফেরারি আসামি প্রতাপ চৌধুরী। কিন্তু ওকে মারল কে? আমি। কথাটা বলল পাশে পড়ে থাকা মৃতপ্রায় লোকটা। তার মাথায় জটা, মুখে দাড়িগোঁফ, গায়ে গেরুয়া বসন। চিত হয়ে শুয়ে সে বলল, প্রতাপ চৌধুরীকে আমিই মেরেছি। আমাকে চিনতে পারেন জয়ন্তবাবু? না, কে আপনি? ছদ্মবেশে না থাকলে নিশ্চয়ই চিনতে পারতেন। আমার জখম খুবই গুরুতর জয়ন্তবাবু। তাই যাবার আগে পরিচয়টা দিয়ে যাই। আমি 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 মানিক চাঁদ। সে কি? তুমি তো প্রতাপ চৌধুরীর সাগরেদ ছিলে, ওর সঙ্গে জেল ভেঙে পালিয়েছিলে। হ্যাঁ, কিন্তু তার পরের কথা আপনারা জানেন না। জেল থেকে পালানোর পর আমি প্রতিজ্ঞা করলাম অসৎ পথে আর থাকবো না, সৎ হব। প্রতাপ চৌধুরীকে এড়িয়ে চলতে লাগলাম। আমি ওর সমস্ত গোপন খবর জানতাম, তাই ও আমাকে খুন করার চেষ্টা করে। বাঁচার জন্য আমি পালিয়ে ছদ্মবেশ নিলাম,
কিন্তু কিন্তু এমন হা ঘরে যাযাবর জীবন প্রাণ আমার অতিষ্ঠ করে তুলল। তাই ওকে পুলিশের হাতে আবার ধরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলাম। ওর মতলব আমি জানতাম, আড়ালে থেকে ওকে চোখে চোখে রাখতে শুরু করলাম। আপনাদেরও অনেকবার সাবধান করেছি, পরিচয় দিতে পারলাম না, কারণ আমিও ফেরারি আসামি। আজ ও যখন পালাচ্ছিল আমি তাকে বাধা দিই, ও গুলি শুনল। মরে গেছি কিনা দেখতে যখন কাছে এলো তখন ওর বুকে ছোড়া বসিয়ে দিই। জগৎ শেঠের রত্নকুটির কথা আপনি কি কিছু জানেন? মানিক চাঁদ কোনো উত্তর দিল না। তার দুই চোখ বুঝে এলো, শরীর নিস্পন্দ। ভগবান মানিক চাঁদকে সৎপথের পথিক হবার সুযোগ দিলেন না। খুবই খারাপ লাগছে। আপনি ভাববেন না বীরেনবাবু, জগৎ শেঠের রত্নকুঠি নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করব। চলুন। বাড়ি ফিরে এসে জয়ন্ত বলল, বীরেনবাবু, যে ঘর থেকে প্রতাপ চৌধুরী আপনার ঠাকুরদার গল্পের খাতার খানিকটা চুরি করে নিয়ে গিয়েছিল, আমি সেই ঘরে গিয়ে বসতে চাই। সেই গুদাম ঘরে গিয়ে আর কি হবে? আমার মন ভেঙে গেছে জয়ন্তবাবু, আর পুরনো কাসুন্দি ঘাঁটতে ভালো লাগছে না। তাই আমিও এখন হাত পা ছড়িয়ে ঘুমোতে চাই, অনেক কাঁদা ঘাটা হয়েছে। কিন্তু জয়ন্ত গোঁ ছাড়ল না। শেষ পর্যন্ত তাকে নিয়ে বীরেন গুদাম ঘরে গিয়ে হাজির হলো। তারপর বলল, বলুন জয়ন্তবাবু। জয়ন্ত মুখে কিছু বলল না, চুপচাপ ঘরের চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছু দেখতে লাগলো। গুদাম ঘরই বটে, নানান রকম অব্যবহার্য জিনিস বাড়ির এই ঘরটায় কোণঠাসা করে রাখা হয়েছে। বিরাট লোহার সিন্দুক, কাঠের আলমারি, ডেস্ক, ভারী ভারী বাসনকোসন, এইসব। ঘরের কড়িকাঠ থেকে দোলনার মতো ঝুলছে একটি কড়ির আলনা। এরকম জিনিস অধিকাংশ একেলে বাঙালি চোখেও দেখেনি। একদিকে স্তূপীকৃত হয়ে রয়েছে অনেক পুরনো বই। এই বইগুলো বুঝি প্রতাপ চৌধুরীরাই আলমারি থেকে টেনে বের করেছিল? হ্যাঁ, ওরা যেভাবে ফেলে গিয়েছে ঠিক সেইভাবেই পড়ে আছে। জয়ন্ত অন্য মনস্কের মতো দু তিনটে বই তুলে নিয়ে পাতার পর পাতা উল্টে যেতে লাগলো। জয়ন্তবাবু, আপনি কি আলোচনা করবেন বলেছিলেন না? হ্যাঁ, আপনি বোধহয় ভাবছেন প্রতাপ চৌধুরী জগৎ শেঠের গুপ্তধন হাতিয়ে সদ্য সদ্য নরক যাত্রা করেছে, তাই না? হ্যাঁ, তাছাড়া আর কি? আমার কিন্তু তা মনে হয় না। কেন? প্রমাণ দেখে। কিসের প্রমাণ? প্রথমত, গুপ্তধনের সন্ধানেই সে এই বাড়িতে এসেছিল। এখান থেকে সে চন্দ্রনাথ বাবুর লেখা কাহিনী সংগ্রহ করে। সেই 5 অংশে বিভক্ত লেখা কাহিনীর তৃতীয় অংশ সে খাতা থেকে ছিঁড়ে নিয়ে যায়। আমরা তা দেখতে পাইনি। আমার দৃঢ় বিশ্বাস সেই অংশেই চন্দ্রনাথ বাবু বর্ণনা করেছিলেন শেঠেদের বাগান বাড়িতে দ্বিতীয়বার ইঁদারায় নেমে কেমন করে তিনি গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন। ওটা পড়েই প্রতাপ চৌধুরী সেখানে হাজির হয়। দেখে ইঁদারার মধ্যে একটা গুপ্তঘর আছে ঠিকই, কিন্তু গুপ্তধন নেই। এটা আপনার যুক্তিহীন ধারণা। আগে না, প্রতাপ সেখানে গিয়ে গুপ্তধন পেলে পরে আপনাকে বা আমাদের নিয়ে এত মাথা ঘামাতো না। ঠিক। তারপর দেখুন, কাল রাত্রে সে আবার এখানে এসেছিল। আজ যখন আমি প্রতাপের খোঁজে এই বাড়ির ঘরে ঘরে ঘুরছিলাম, তখন দেখলাম সে আর তার দলবলের লোকেরা এ বাড়ির অনেক ঘরে ঘুরে দেওয়াল আর মেঝে খুঁড়েছে। লোহার সিন্দুক আর আলমারি ভেঙে তছনছ করে ফেলেছে। কেন তারা আবার এসেছিল? কি খুঁজছিল তারা? নিশ্চয়ই গুপ্তধন। কিন্তু সে গুপ্তধন কোথায়? গুপ্তধন নিয়েছিলেন চন্দ্রনাথ বাবু। ব্যবসা শুরু করার সময় তার বেশ একটা মোটা অংশ খাটিয়ে বাকি অংশ তিনি লুকিয়ে রেখে গেছেন। কোথায়? আপনাদের কলকাতার বাড়িটা কে তৈরি করিয়েছিলেন বলুন তো? আমার বাবা। আপনার ঠাকুরদা কি সেখানে থাকতেন? না। তিনি কোথায় থাকতেন? ব্যবসার সূত্রে তার কলকাতা যাওয়া আসা ছিল, কিন্তু তিনি স্থায়ীভাবে এই বাড়িতেই থাকতেন। তাহলে গুপ্তধনের বাকি অংশও এই বাড়িতেই আছে। কিন্তু কোথায়? প্রতাপ কোথাও খুঁজতে বাকি রেখেছে কি? অন্ধের মতো খুঁজলে কিছুই পাওয়া যায় না বীরেনবাবু।
পকেট থেকে চন্দ্রনাথের খাতাটা বের করে জয়ন্ত বলল, বীরেনবাবু, আপনার ঠাকুরদার লেখা 5 নম্বর অধ্যায়ে অর্থাৎ উপসংহারে কি আছে ভোলেননি তো? না, একটা অর্থহীন পদ্য আছে। কে বলল অর্থহীন? আসলে আপনি যা ভেবেছেন প্রতাপ চৌধুরীও তাই ভেবেছিল। আমিও প্রথমে ছড়াটাকে অগ্রাহ্যই করেছিলাম, কিন্তু পরে মনে মনে তাকে নিয়ে যথেষ্ট ভেবেচিন্তে রীতিমতো অর্থের সন্ধান পেয়েছি। তাই আমি সেই ছড়ার নির্দেশ মেনেই গুপ্তধন খুঁজব। জয়ন্ত সিন্দুক, আলমারি, দেরাজ, ডেস্ক বা বাক্স হাত দিয়েও দেখল না। সে প্রথমে ছড়িয়ে ছিটিয়ে থাকা বইগুলোর প্রত্যেকটা তুলে নিয়ে তাড়াতাড়ি সরিয়ে রাখল। তারপর বাসন কোসনগুলো একটু নেড়ে চেড়ে দেখল। কড়িকাঠ থেকে ঝুলন্ত কড়ির আলনার দিকে স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। আলনা দেখে তুমি যে একেবারে থ হয়ে গেলে গো। হ্যাঁ, কড়ির কারুকাজ করা সুন্দর আলনা এখন আর দেখা যায় না সুন্দরবাবু। 70-75 বছর আগেও কলকাতার মফস্বলের বাজারে কড়ি ফেলে জিনিস কেনা যেত, জানেন তো? না, তা ওই কি তোমার গুপ্তধন? ও এখন বাজারে অচল, কেউ দেখেও দেখে না। কিন্তু আলনাটা একবার নিচে নামালে হয় না? তোমার যত ছেলে মানুষই বায় না। না মানি না। অগত্যা দড়ি ছেড়ে আলনাটাকে নিচে নামিয়ে আনতে হলো। জয়ন্ত মাটির উপর বসে দুহাতে লাঠিটা নাড়াচাড়া করে বলল, এটা একটু ভারী আর নিরেট বলে মনে হচ্ছে। কড়ি দেওয়া লাল এই আচ্ছাদনের তলায় কাঠ আছে বলেই মনে হয়। বীরেনবাবু, একটা করাত বা ধারালো কাটারি জাতীয় কিছু এনে দিতে পারেন? করাত, কাটারি দুই পাওয়া গেল। জয়ন্ত বিনা বাক্য ব্যয়ে কড়ির আলনার একটা ধার কেটে ফেলে বলল, বাবা, এটা দেখছি ফাঁপা, তবু এত ভারী কেন বলুন তো? সে ভেতরে হাত ঢুকিয়ে যা টেনে আনলো তা এমনই চমকপ্রদ যে সুন্দরবাবু, মানিক আর বীরেন অবাক হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার মধ্যে ছিল হিরে, নীলকান্তমণি, মরকত, পদ্মরাগ ও মুক্তা প্রভৃতি মহামূল্য রত্নরাজি। আরও কয়েকবার হাত ঢোকাতেই ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ল আরও কয়েক মুঠো মণিমুক্ত। বাইরে যা এনেছি তা যথেষ্টরও বেশি। ভেতরে আরো কত লক্ষ টাকার সম্পদ যে রইল কে জানে। অপূর্ব সুন্দর। জয়, আপনি জাদুকর জয়ন্তবাবু। বোধহয় আরো বেশি কিছু। আমি শুধু সহজ বুদ্ধির ব্যবহার করতে পারি বীরেনবাবু, তার বেশি কিছু নয়। আপনি খাদার ছড়াটাকে অর্থহীন বলে মনে করেছিলেন, মানে বোঝার চেষ্টা করেননি। আপনি বুঝিয়ে দিন। কিন্তু আমি ঠিক জানি ভাই, গুপ্ত পথে রক্ত সবাই, সর্বজনের সামনে লুকোয় সহজ পথের পন্থী। তারপর দেখুন স্পষ্ট কথা, মানস নয়ন যে খুলে চায়, সত্য মানিক সেই খুঁজে পায়। মূর্খ শুধু রত্ন খোঁজে মস্ত লোহার সিন্ধুকে। চন্দ্রনাথবাবু বলেছেন, গুপ্ত পথে চলতে সবাই অভ্যস্ত। যা গুপ্ত তাকে খুঁজতে গেলে সকলে আগে গোপনীয় স্থানেই খোঁজে। যা চোখের সামনাসামনি থাকে তাকে অবহেলা করা হয়। এই জন্যই যার সহজ বুদ্ধি আছে সে সকলেরই চোখের সামনে অনায়াসে থেকেও কারও দৃষ্টি আকর্ষণ করে না। তারই অন্বেষণ সফল এবং তারই ভাগ্যে মণিমাণিক্য লাভ হয় যার মানস নেত্র উন্মুক্ত। কিন্তু মূর্খরা ভাবে রত্নের সন্ধান পাওয়া যায় শুধুমাত্র লোহার সিন্ধুকেই। বীরেনবাবু, এই পদ্মই হয়েছে আমার চাবিকাঠি, আর তারই সাহায্যে আমি এই রহস্য সিন্ধুক খুলেছি। সুতরাং জয়ন্তের কথা ফুরালো, বীরেনের ব্যথা জুড়ালো। আমিও পদ্য টদ্য রচনা করতে পারি, দেখেছ তো? এতক্ষণ আপনি শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী জগৎ শেঠের রত্নকুঠি,
অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আপনার জন্য আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।